শুরু হয়ে গেল দ্য সোবার পডকাস্টের কয় নম্বর এপিসোড? 4 নম্বর এপিসোড লয় ভাগছে। প্রতিবারের মতো আপনাদের সাথে আমি আছি সোবারের একজন অসম্মানিত অ্যাডমিন, আমার নাম মার্কস, এবং আরও আছি সোবারের আরেকজন অসম্মানিত অ্যাডমিন, আমার নাম ডক্টর এফ, যার পূর্ণাঙ্গ অ্যাব্রিভিয়েশন মুখে আনা যায় না। আর সাথে আজকে আমি আছি আবার ডক্টর শাও, অসম্মানিত মডারেটর, এখন পর্যন্ত অ্যাডমিন হতে পারিনি। দেখা যাক ভবিষ্যতে মার্কস সেই অসম্মানিত করে কিনা। আচ্ছা, তো আজকে মূলত আমরা আবারও ফিরে আসছি, যেহেতু আমাদের সাথে দুজনই ডাক্তার এবং তারা হচ্ছে জীবনে হাসপাতালে বেশ কয়েকবার ভয় পাইছে, এটা নিয়ে কথা বলার জন্য। তো ডক্টর এফ, আপনি শুরু করেন আজকে। আচ্ছা, প্রতিবার সোবারের যে হরর পডকাস্টগুলো হয় সেটা আমি মূলত শুরু করি হচ্ছে একটু তাত্ত্বিক আতেল আলাপ দিয়ে। তো তার জের ধরেই আজকেও, যেহেতু হসপিটালকে ফোকাস করে এপিসোড, শুরুটা করব হচ্ছে এই হাসপাতালে হরর এক্সপিরিয়েন্স, এটার একটু রুট থেকে শুরু করব। কেন হাসপাতালে মানুষ এরকম হরর এক্সপিরিয়েন্স হয়? আমরা অনেক পপুলার কালচারে দেখি কিংবা অনেকের মুখেই শুনি যে এই হাসপাতালে গেলে ভয় লাগে, কিংবা রাত্রেবেলায় এখানে কোনো একটা অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। হাসপাতালকে কেন্দ্র করে কেন আলাদাভাবে এসব গল্পের জন্ম হলো? এটা সূত্রপাত আসলে কোত্থেকে? অনেক আগের কথা, যখন আলাদা করে হসপিটাল সেট আপগুলো তৈরি হচ্ছে। আমি যদি মধ্যযুগে ইউরোপের কথা ধরি, সেটা হতে পারে 5 থেকে 10ম 15তম শতক পর্যন্ত আলাপ। হাসপাতালগুলো তখন মূলত হতো গির্জা কিংবা যে বৌদ্ধ মঠগুলো থাকতো, এগুলোর অংশ হিসেবে হাসপাতালকে সেট আপ করা হতো। গির্জার একটা আলাদা অংশে অসুস্থ রোগীদেরকে রাখা হতো, অভুক্ত মানুষদেরকে রাখা হতো। সেখানে মৃতদেহ বলো কিংবা রোগী, তাদের আলাদা চিকিৎসার একটা ব্যবস্থা করে রাখা হতো আর কি। এবং অনেক লোককথায় বলা হয় যে মৃত রোগীদের আত্মা, মৃতদেহ থেকে ছড়ানো যে দুর্গন্ধটা থাকতো, এগুলোর মাধ্যমে মানুষ ভয় পেত। যে গির্জায় যারা প্রার্থনা করতে আসছে, তারাও চিন্তা করে রাখতো যে ওই অংশতে অসুস্থ মানুষ আছে, কিংবা এখান থেকে মৃত লাশ সরানো হচ্ছে, এবং ওই আত্মাগুলো হচ্ছে এই অংশগুলোতে ঘুরে বেড়ায়। তো সেখান থেকে আমার মনে হয় একটা বিশ্বাসের প্রচলন ঘটে যে হাসপাতাল মানেই একটা এরকম অস্বস্তিকর জায়গা, অতিপ্রাকৃত সত্তার উপস্থিতি। তো তারপরে যখন 1800 শতকের দিকে আধুনিক হাসপাতালের জন্ম, যেই আমরা হাসপাতাল বলতে এখন যেই প্রতিষ্ঠানগুলোকে বুঝি, আলাদা করে রোগী রাখার জায়গা, যেখানে ডেডিকেটেড ভাবে শুধু চিকিৎসা করা হয়, বড় বড় হাসপাতাল তৈরি হলো। স্যানিটেশন ব্যবস্থা তখন কিন্তু অপ্রতুল ছিল, কারণ 19 শতকের দিকে বিশ্বযুদ্ধ হলো, রোগী আনা হচ্ছে, একদিকে মারা যাচ্ছে, মৃত রোগী বা অচেতন অবস্থায় রোগী পড়ে আছে, চারদিকে মানুষের আর্তনাদ, হাহাকার, হাসপাতালে পুজ, রক্তের দুর্গন্ধ ছড়িয়ে আছে। ইনিশিয়ালি তখন এতই সরঞ্জামের অভাব, দেখা যেত যে চাইলেও প্রপার অ্যানাস্থেটিক গ্যাস ইউজ করা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যেত যে ওই অবস্থাতেই মানুষকে সার্জিক্যাল প্রসিডিউরের মধ্যে নেওয়া হচ্ছে, অজ্ঞান না করেই, কোন রকম অবশ না করেই। আমার মনে হয় এটা তোমার চিন্তা করলেই তুমি ফিল করতে পারবা যে কত বিভৎস একটা প্রক্রিয়া। তুমি সবকিছু টের পাচ্ছ, তোমার শরীরের উপরে সার্জিক্যাল প্রসিডিউর চলছে। এবং ওই যে অস্ত্রোপচারের কাজগুলো কিংবা ল্যাবে যে অ্যানালাইসিসগুলো হতো, সরাসরি ওখানে মানুষের বডি নিয়ে কাজ করা হচ্ছে, স্যাম্পল নেওয়া হচ্ছে, সার্জিক্যাল প্রসিডিউরস করা হচ্ছে। তো তখন থেকেই অতপ্রতভাবেই জড়িয়ে গেল যে হাসপাতাল মানেই হচ্ছে এরকম অস্বস্তিকর জায়গা। এই ধারণাটা আরও দৃঢ় হলো, এবং আস্তে আস্তে তার সাথে তাল মিলিয়ে আমরা শুনতে শুরু করলাম, কিংবা প্রচলিত হয়ে গেল যে হাসপাতাল কেন্দ্রিক অনেক ভুতুড়ে লোককথার জন্ম নিচ্ছে, হাসপাতালকে কেন্দ্র করে নানা রকম ভৌতিক অভিজ্ঞতা হচ্ছে। এবং পরবর্তীতে বিভিন্ন হরর মুভিজ, লিটারেচার অ্যান্ড রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এগুলো আরও ফোকাসটা বাড়িয়ে দিল। যেমন আয়ারল্যান্ডের একটা হসপিটাল ছিল, সেখানে আইসোলেশন যে রুমটা ছিল, আইসোলেশন রুম বলতে হচ্ছে ইনফেক্টেড পেশেন্ট, ধরো তার শরীরে এমন কোনো একটা জীবাণু আছে যেটা সংক্রামক, যেটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, কিংবা একদম মৃত্যু পথযাত্রী কোনো একটা রোগী, তাকে আলাদা করে সেট আপে রেখে দেওয়া হলো। আচ্ছা, তো সেখানে দেখা যেত যে রোগী মারা গিয়েছে, এবং ওই আইসোলেশন রুমকে কেন্দ্র করে নানা রকম গল্পের জন্ম নিত। আয়ারল্যান্ডের একটা খুবই ফেমাস হসপিটাল ছিল, সেখানকার কর্মীরা প্রায়শই বলতো যে এখানে একটা রোগী হয়তো মারা গেছে, কিংবা পরবর্তীতে তার অস্তিত্ব অনুভব করা যাচ্ছে। তো এরকম আসলে অনেক রকম হসপিটালের কথাই আমরা ইতিহাসের মাধ্যমে জেনেছি। যদিও আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে ইতিহাস নয়, আমরা মূলত আমাদের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। তবে এপিসোড শুরুর পূর্বে আমার, এটাকে তো আসলে পছন্দের বলা যাবে না, খুবই অপছন্দের একটা ঘটনা জাস্ট একটু শেয়ার করতে চাই আমাদের লিসেনারদের সাথে।
আমরা বিশ্বযুদ্ধের বীভৎসতার গল্প অবশ্যই অনেকেই শুনেছি, এবং ওই পিরিয়ডটার সাথেই সরাসরিভাবে সম্পৃক্ত একজন ডাক্তারের নাম চলে আসে। যেহেতু আজকের এপিসোডটা ডক্টরস অ্যান্ড হসপিটালস এক্সপিরিয়েন্স নিয়ে, এটা সরাসরি কোনো ভৌতিক অভিজ্ঞতা না, কিংবা এটা কোনো অতিপ্রাকৃত গল্প না, কিন্তু আমরা সবাই জানি যে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। এই হরর এক্সপিরিয়েন্সের চেয়েও, মানে বানোয়াট অশরীরী সত্তার উপস্থিতির চেয়েও কখনো কখনো বাস্তব অভিজ্ঞতা আরও বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। বিশ্বযুদ্ধের সময়কার একজন মস্তিষ্ক বিকৃত চিকিৎসকের কথা যদি আমি বলতে চাই, আপনারা অনেকেই তার নাম শুনেছেন, জোসেফ মেঙ্গেল। তাকে ডাকা হতো এঞ্জেল অফ ডেথ নামে, মৃত্যুর দূত, মৃত্যুর ফেরেস্তা বলেও ডাকা হতো আর কি। বিখ্যাত হেভি মেটাল ব্যান্ড স্লেয়ার পরবর্তীতে এঞ্জেল অফ ডেথ নামে একটা গানও কম্পোজ করেছিল। এই জোসেফ মেঙ্গেল কি করতো, কেন জোসেফ মেঙ্গেলের কথা বলছি? জোসেফ মেঙ্গেল অশুইস ক্যাম্পে যে বন্দি যে জিউদেরকে এনে রাখা হতো, তাদেরকে যেভাবে টর্চার করা হতো, জোসেফ মেঙ্গেল এই বন্দীদের উপরে প্রচণ্ড বিকৃত ধরনের এক্সপেরিমেন্ট চালাতো, যেই এক্সপেরিমেন্টগুলো আসলে যে কোনো হরর স্টোরির চেয়েও ভয়ঙ্কর। অশুইস ক্যাম্পের একটা খুব ভয়াবহ একটা অভিজ্ঞতা, যেগুলো আমরা বিভিন্ন বইপত্রে পড়েছি। আপনারা যারা ওই সময়কার আলাপ সম্পর্কে জানতে চান, ভিক্টর ফ্র্যাঙ্কেলের একটা খুবই বিখ্যাত বই আছে, ম্যানস সার্চ ফর মিনিং। সেখানে ভিক্টর ফ্র্যাঙ্কেল সরাসরি অশুইস ক্যাম্পে নিজের এক্সপিরিয়েন্সের কথা বলেছেন। ওখানেও জোসেফ মেঙ্গেলের কিছু ডিটেইল আমরা জানতে পারি। জোসেফ মেঙ্গেল মূলত একজন জার্মান ডক্টর ছিলেন, মেডিসিনে পোস্ট গ্রাজুয়েট করা ডক্টর। সেখানে তিনি বন্দীদের উপরে নানা রকম এক্সপেরিমেন্ট করতেন। তো বেসিক্যালি কী ধরনের এক্সপেরিমেন্ট হতো? নাজি পার্টির ডক্টর, তার কাছে স্বাভাবিকভাবেই ইহুদিরা মানুষ না, ইহুদিকে বন্দীদেরকে যা ইচ্ছা তাই করা যায়। তো তার বেশ কিছু কুখ্যাত এক্সপেরিমেন্টের মধ্যে একটা ছিল টুইনদের উপর এক্সপেরিমেন্ট। তার খুব প্রিয় কাজ ছিল বিভিন্ন অঞ্চল থেকে, রাশিয়ান ফ্রন্ট থেকে কিংবা বিভিন্ন এলাকা থেকে টুইন বেবিসদেরকে সংগ্রহ করে আনা। এবং তারপরে যেটা হতো যে টেবিলে আলাদা আলাদা পেয়ার্স অফ টুইন বেবিস রাখা হতো। ধরো একটা টেবিলে 12 জোড়া যমজ শিশুকে রাখা। মেঙ্গেলে যে কাজগুলো করতো, তাদের ব্লাড নিয়ে কিংবা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, রক্ত নিয়ে বিভিন্ন রকম পরীক্ষা করত। এবং এই পরীক্ষাগুলোতে দেখা যেত যে ওই বাচ্চাগুলোকে আসলে বাঁচিয়ে রাখার মতো কোনো উদ্দেশ্য তার ছিল না। মেরে তো ফেলবই, ফেলার আগে আমি যা ইচ্ছা তাই এক্সপেরিমেন্ট করি। লাইভ টর্চার, একটা বেবির শরীর থেকে একটা হাড় কেটে নিয়ে দেখা যাচ্ছে আরেকটা বেবির শরীরে লাগিয়ে দেওয়া হচ্ছে। চোখের মনির থেকে এই কর্নিয়া অপসারণ করা হচ্ছে, করে আরেকজনের শরীরে লাগিয়ে দেওয়া হচ্ছে। একটা বাচ্চার পায়ুপথের সাথে আরেকটা বাচ্চার মুখ জুড়ে দেওয়া হচ্ছে সেলাই করে। হিউম্যান সেন্টিপেড নামে আমরা একটা মুভির কথা জানি। তো এগুলো আসলে খুব বিভৎস কিছু এক্সপেরিমেন্ট থেকে হতো। শুধু যে বাচ্চাদেরকে নিয়ে করা হতো ব্যাপারটা সেরকম না, অ্যাডাল্টস অ্যান্ড ওই সময় প্রাপ্তবয়স্ক নারীদেরকে নিয়েও মেঙ্গেলা খুব জঘন্য ধরনের এক্সপেরিমেন্ট করতো। জীবদ্দশায় তাদের শরীর থেকে হাত, পা, লিঙ্গ কেটে নিয়ে সে তাকিয়ে তাকিয়ে দেখছে যে মানুষ আসলে কতক্ষণ রক্তপাত হলে মানুষ সার্ভাইভ করতে পারে। এ ধরনের এক্সপেরিমেন্ট সে করতো। সুস্থ মানুষের শরীরে সংক্রামক জীবাণু ঢুকিয়ে দেওয়া হতো। দেখা যেত যে টাইফয়েড কিংবা ম্যালেরিয়া কিংবা যে কোনো একটা ইনফেকশাস এজেন্ট একজনের শরীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং বিনা চিকিৎসায় দেখা হচ্ছে যে এই ডিজিজগুলো কিভাবে তাদের মধ্যে ম্যানিফেস্ট করে। প্রাপ্তবয়স্কদের শরীর থেকে হাড় অপসারণ করা হচ্ছে, লিম কেটে ফেলা হচ্ছে, অন্ধকার ঘরে মাসের পর মাস ফেলে রাখা হচ্ছে, তাদেরকে নানা রকম শব্দ শোনানো হচ্ছে, জেনেটিক এক্সপেরিমেন্ট করা হচ্ছে, লাইফ বার্থের ব্যবস্থা করা হচ্ছে, মানুষের যৌন অঙ্গ কীভাবে কার্যক্ষমতা থাকে তাকে আলাদা ইনডিউসার স্টিমুলেশন দিয়ে সেই অবস্থায় তাকে অপারেট করা হচ্ছে। বিভৎস সব এক্সপেরিমেন্ট হতো। সেটা নিয়ে কথা বলতে গেলে আসলে একটা বিস্তারিত এপিসোডের প্রয়োজন পড়বে, এবং কথাগুলো আসলে এতই বিভৎস যে বলতে গেলে নিজে বলতে ইচ্ছা করে না। ওই এঞ্জেল অফ হসপিটাল এক্সপিরিয়েন্স যেহেতু বলছি, এবং আপনাদেরকে আবারও মনে করে দিতে চাচ্ছি যে ভয় পেতে হলে আসলে সবসময় অতিপ্রাকৃত সত্তার উপস্থিতি প্রয়োজন পড়ে না। এরকম আমাদের সোসাইটিতে, আমাদের আশেপাশেই অনেক পৈশাচিক সত্তার মানুষ ঘুরে বেড়ায়, যারা যে কোনো হরর স্টোরির চেয়েও ভয়ঙ্কর প্রবৃত্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এঞ্জেল অফ ডেথ বলতে আমরা যাকে চিনি, সেই বিভৎস বিকৃত মস্তিষ্কের ডক্টর জোসেফ মেঙ্গেলা। আপনাকে আমরা থুতু দেই, এবং আপনি আমাদের এরকম ডাক্তারি প্রফেশনে ছিলেন সেটা চিন্তা করতে আমাদের শরীরে ঘিনঘিন করে ওঠে। তো আজকের এপিসোড শুরু করছি জোসেফ মেঙ্গেলার মুখে থুতু দিয়ে। আজকে যেহেতু আমরা আসছি হসপিটাল নিয়ে কথা বলতে, এবং হসপিটালে মানুষ কেন ভয় পায়, এবং হসপিটালে যেসব ডাক্তাররা কাজ করেন তারা মূলত কিসের জন্য ভয় পান, এটা নিয়ে আমি যেতে চাচ্ছি ডক্টর শাওয়ের কাছে। ডক্টর শাওয়ের একটা ঘটনা আছে,
হসপিটালে ভয় পাওয়া নিয়ে, এটা জানতে চাচ্ছি। এই যে ভয় পাওয়া যেটা আর কি, ডাক্তাররা কেন ভয় পায় এটা আসলে তো ওইভাবে বলা যায় না। মানে মৃতদেহ নিয়ে কাজ করা, মৃত নিয়ে কাজ করা, একটা মানুষকে চোখের সামনে মারা যেতে দেখা এবং তার পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটছে তার সাথে, ওই জিনিসগুলো আসলে সবসময় প্রতিনিয়ত চোখের সামনে দেখতে থাকার কারণে হয়তোবা মানে হয়তোবা আমাদের ভেতরে এই কাজ ভয়টা এমনিতেই চলে আসে। এটা তবে প্রচলিত একটা ধারণা আছে যে ডাক্তারদের কেন অসুখ হবে কিংবা ডাক্তাররা কেন ভয় পাবে, এই ধারণাটা খুবই মানে জঘন্য একটা ধারণা। ডাক্তাররা অবশ্যই ভয় পায়, মৃতদেহ নিয়ে কাজ করতে হয়, যে কোনো সময় মাঝরাতে দেখা যাচ্ছে একটা রোগী মারা যাচ্ছে, আপনার আশেপাশে কেউ নেই, তখন আপনাকে ডেথ ডিক্লেয়ার করতে হচ্ছে, রিভাইভ করা থেকে শুরু করে। এবং এই প্রসিডিউরটা একজন ডাক্তারের কাছে আমার মনে হয় কখনোই মানে এখানে কেউ আসলে অভ্যস্ত হতে পারে না। আমরা যখন একটা কাজ করি আমরা ধীরে ধীরে তাতে অভ্যস্ত হয়ে যাই। দেখা যাচ্ছে আপনি আর্কিটেক্ট, আপনি ঘরের ডিজাইন করছেন, আপনি আস্তে আস্তে তাতে এক্সপিরিয়েন্সড হয়ে যাচ্ছেন, কিংবা যে কোনো প্রফেশনে আপনি আপনার কাজের সাথে সাথে ম্যাচিওরড হন, আপনি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যান, কমফোর্টেবল হয়ে যান। কিন্তু এই যে ডেথ ডিক্লারেশনের যে ব্যাপারটা, এটাতে আমার মনে হয় না কোনো সুস্থ স্বাভাবিক মানুষ, একজন ডক্টর কখনোই ইউজ টু হতে পারে না। প্রথম জীবনে একটা আইসোলেটেড একটা ডেথ ডিক্লেয়ার করা যতটুকু ভয়ঙ্কর, আমার মনে হয় একজন ডক্টর তার জীবনের শেষ যে ডেটটাকে ডিক্লেয়ার করেন সেটাও তার কাছে একই রকম সিমিলার এক্সপিরিয়েন্স বলে মনে হয়। কাজের খাতিরে হয়তো সেটা আমাদেরকে লুকিয়ে রাখতে হয়, আমরা হয়তো অনেক ক্ষেত্রে আমাদের ইমোশনসটাকে এক্সপ্রেস করতে পারি না কিংবা এই অস্থিরতাটাকে বোঝাতে পারি না, কিন্তু আমার মনে হয় মোরলেস সবার ক্ষেত্রে ব্যাপারটা যথেষ্ট অস্বস্তিকর। ডক্টর শাওয়ের কাছে আবার ফিরে যেতে চাচ্ছি। এটা আমি যে ঘটনাটা ফার্স্টে আমি বলবো আজকে, এটা আমার ইন্টার্ন লাইফের ঘটনা, অনেক বছর আগের কাহিনী। তো যেটা হয় যে আমাদের ওই যে যখন নাইট ডিউটিগুলো থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সোলো নাইট ডিউটি থাকে। এটা কি সব ইন্টার্নদেরই নাইট ডিউটি করতে হয়? নাইট ডিউটি করতে হয়। এটা যেটা হয়, তো আমার সাথে যেটা হয়েছিল, তো একদিন ইন্টার্ন রুমে আমি ছিলাম রাত্রেবেলা, প্রায় এটা কিভাবে জানি সবগুলো ঘটনাই দেখবা যে রাত 2টোর পর থেকে 4টার এই সময়টাতে বেশি ঘটনাগুলো ঘটে। হ্যাঁ, তো এইটা ওই যে বলে ডেভিলস আওয়ার বা এই জাতীয়, যেই হয়তো বা এইটাও একটা কারণ, বা এই ঘটনাগুলো এই সময় হয়ে দেখেই এই টাইমটাকে ডেভিলস আওয়ার নাম দেওয়া হয়েছে। তো আমার সাথে যেটা হয়েছিল, তখন একদম মানে সদ্য পাশকৃত ডাক্তার, মাত্র ইন্টার্নশিপ করছি, শরীরের রক্ত টকবকে যুবক আর কি তখন আমরা। আচ্ছা, তো যেটা হচ্ছে হলো, কোনো সময় কোনো কল আসলে বা আসলে মানে দ্বিতীয়বার চিন্তা করতাম না, আচ্ছা ঠিক আছে আগে দৌড়ে যাই, কি অবস্থা। তো সেদিন আমার ডিউটি, আমি একা ছিলাম রাতে, ছেলেদের মধ্যে একা ছিলাম, আর ফিমেল ইন্টার্ন ডক্টর রুম তো আরেক দিকে ছিল, নিচে ছিল, আমাদের একটা 3rd ফ্লোরে ছিল আর কি। তো রাত 2:30-3টার দিকে হঠাৎ করে দেখলাম আমার ইন্টার্ন রুমের দরজা কেউ একজন এসে নক করছে। তো এটা ইউজুয়ালি এরকম হয় না, মানে কোনো রকমের যদি কোনো ইমার্জেন্সি অ্যারাইজ করে অথবা যদি কোনো পেশেন্ট খারাপ হয়ে যায়, ইউজুয়ালি সিস্টার বা ব্রাদার যারা থাকেন তারা এসেই নক করে জানান, বা অথবা ডিরেক্টলি কোনোভাবে করতো যে ওই পেশেন্টটা খারাপ হয়েছে, ডক্টর একটু আসে। তো রাত্রেবেলা নক করছে, এবং নক করাটা একটু অন্যরকম, যে আস্তে আস্তে 3বার করে নক করলো, কিছুক্ষণ পর আবার করলো, এরকম বেশ কিছুক্ষণ এরকম হলো। তো আমি দরজা খুলে দেখি যে মধ্যবয়স্ক একটা মানুষ, তো বোঝা যাচ্ছে যে কোনো পেশেন্টের অ্যাটেন্ডেন্ট হবে বা এরকম কিছু, একদম মানে মুখ টুক শুকায় আছে, যে খুব দুশ্চিন্তায় আছে এরকম আর কি। তো আমি একটু অবাক হয়ে তাকায় আছি তার দিকে, যে কি সমস্যা। পরে ওইভাবে কিছু না বলে আমাকে ইশারা দিয়ে বলতেছে যে একটু ওই দিকে আসে। তো আমি আবার কোন দিকে, মানে কোন পেশেন্ট সম্পর্কে, পরে বলতেছে যে ওই শিশু, আমাদের যে পেডিয়াট্রিক যে ইউনিটটা আছে ওই 3rd ফ্লোরেই ছিল আর কি, ওই দিকে একটু আসে। তো আমি তার সাথে, সে বলেই উল্টা দিকে ঘুরে হাঁটা শুরু করলো আর কি। আচ্ছা, তো আমি একটু কিছুক্ষণ মানে হয়েছিলাম যে কি, মানে কোনো কিছু বললো না, ডেকে হাঁটা দিল। তো তারপর আমি তার পিছে পিছে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে শিশু ওয়ার্ড, যেটা আর কি পেডিয়াট্রিক ওয়ার্ডে, একটা জানালার সামনে দাঁড়ায় সে আঙুল দিয়ে ইশারা দিচ্ছিল ওই দিকে। তো আমি যে ঢুকলাম, ওই স্বাভাবিক যেটা হয় অনেক সময়, যে সিস্টাররা তো অনেক সারাদিনই কাজ করে, অনেক সময় দেখা যায় হয়তো বা ওই ওয়ার্ডে যে দায়িত্বে যে সিস্টার ছিলেন হয়তো বা একটু নিদ্রাচ্ছন্ন হয়ে গেছে, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে। তো ওই সিস্টার একজন যে দায়িত্বে ছিলেন, সে একটু ঘুম ভাব। তো আমি গেলাম, ঢুকছি, পরে সে উঠে বসছে আর কি, উঠে বসে বললো, ডক্টর কি কারণে আসছেন? পরে আমি বললাম, ওই যে পেশেন্টের অ্যাটেন্ডেন্ট মনে হয়, পেশেন্ট কোনোটা খারাপ নাকি? পরে বললো, না ওইরকম তো কিছু না। পরে বললো যে না, আমাকে তো যে উনি ডাক দিছে। তো উনি মানে সিস্টারও দেখলো যে জানালার সামনে ওই ভদ্রলোক দাঁড়ানো। তো সে বলতেছে যে ওটা উনি আবার কার অ্যাটেন্ডেন্ট। তো এরকম হতে হতে হঠাৎ করে দেখলাম যে এক সাইডে একটা, মানে হবে 3-4 বছরের একটা বাচ্চা জ্বর নিয়ে ভর্তি ছিল।
জ্বর এবং জন্ডিস ছিল বাচ্চাটা। তো বাচ্চাটাকে দেখেই বোঝা যাচ্ছে যে মানে নর্মাল না, মানে একদম লিথার্জিক হয়ে পড়ে আছে। আচ্ছা, এমনি তো ঘুম থাকলে বা থাকলে যাই হোক, সাথে তো মা আছে, মানে পেডিয়াট্রিক ইয়েতে থেকে মাও ঘুম অবস্থা। তো আমার মাথায় তো তখন সিস্টারের মাথায় তখন এটা আসে না যে মা তো সামনে বসা, বাইরে থেকে ওই ভদ্রলোক কেন ডাকবে। তো যেটা দেখলাম যে বাচ্চা একদমই লেথার্জিক, তার কোনো আমরা পাস পাচ্ছি না, এবং মানে গ্রেসপিং হচ্ছে তখন আস্তে আস্তে, মানে শেষ দিকে যে শ্বাসটা নেয় ওরকম নিচ্ছে। তো তাড়াতাড়ি আমাদের রেজিস্টার যে থাকে নাকি, তাকে আমরা মানে জানালাম যে আসেন, পেশেন্ট খারাপ হয়ে গেছে, বাচ্চা খারাপ হয়ে গেছে। আলটিমেটলি পিচিটা মারা গেছে। আচ্ছা। তো মারা যাওয়ার পরে যেটা হলো, আমি বের হয়ে ওই ভদ্রলোককে আর খুঁজে পাই না। আচ্ছা। যে বিষয়টা তো তখন একটু লাগলো এটা কে বা এরকম কি। পরের দিন সকালে যখন আমি চলে যাচ্ছি আর কি হসপিটাল থেকে, তখন যেটা দেখলাম, যে বললাম যে প্রত্যেকটা হসপিটালে কিন্তু একটা জায়গা থাকে যেখানে লাশ রাখা হয়। তো ওইখানে দেখলাম যে রাতে যে মানে মা ছিল বাচ্চার সাথে, ওই মহিলা দাঁড়ায় আছে এবং সে কান্না করতেছে যে আমার এখন কি হবে। আচ্ছা, আমার এখন কি হবে। তো যাওয়ার সময় আমি স্বাভাবিক বললাম যে আপনার তখন যেটা খেয়াল করলাম যে ওখানে লাশ রাখা দুটো। আচ্ছা। বাচ্চার লাশটার পাশে আরেকটা লাশ করা, মুখ মাথা মানে গলা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা ওই ভদ্রলোক। আচ্ছা। আমি মনে করি সে স্বাভাবিক, যে মানে তার কাছে জিজ্ঞেস করলাম কি মানে উনি কে, বললো যে আমার হাজবেন্ড। মজার বিষয় যেটা হচ্ছে যে উনি যেটা বললো যে ভদ্রলোক ওই দিন রাতে আসার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, হসপিটালের আরেকটু আগে তাকে নিয়ে আসা হয়েছে। সে হয়তো বা 1টা বা 1:30টার দিকে মারা গেছে। আচ্ছা। এবং ওইটা হচ্ছিল ইমার্জেন্সিতে। আমি তো ছিলাম 3 তলায়, আমি তো আর ওই বিষয়ে আমি জানি না এত বড় হসপিটাল কোন জায়গায় কি হচ্ছে। তো আমার সাথে তো ঘটনা ঘটছে 2:30টার দিকে, এবং ওই ভদ্রলোক আমাকে ডেকে নিয়ে গেছে তার বাচ্চার কাছে। আচ্ছা। কিন্তু তার ডেথ অলরেডি 1:30টার দিকে হয়ে গেছে। তো এটা কিভাবে কি হলো এটা আসলে আমার এখন পর্যন্ত আমি জানি না। আচ্ছা। বাট সে আমাকে ডেকে নিয়ে গেছে তার বাচ্চার কাছে। আচ্ছা। ও তাকে ওই সিস্টারও দেখেছে, এবং এইটার কি ব্যাখ্যা থাকতে পারে আমি জানি না। আচ্ছা, এটা আমার জানা নেই। ডক্টর শাহের সাথে আমি ইন্টারনি করেছি, এই ঘটনাটা আমি তখন ওর কাছে শুনেছিলাম। তো পরবর্তীতে ওর মুখেই গল্পটা শোনা, খুব একটা বেশি গা করিনি, কারণ ইন্টারনির সময় আমার নিজের কখনোই আসলে তেমন একটা ভৌতিক অভিজ্ঞতা হয়নি। তবে চিকিৎসক জীবনে প্রথমবারের মতো আমার যেই একটা হরর এক্সপিরিয়েন্স হলো, সেটা আরও কয়েক বছর পর। তখন আমার একটা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পোস্টিং, প্রথমবারের মতো নাইট শিফট, সরকারি স্বাস্থ্য ব্যবস্থায়, মানে একদম টকবগে তরুণ অবস্থায় মাত্র পোস্টেড হয়েছি। শরীরে একটা আলাদা কি বলে এটা, হিট, শরীরে একটা অন্যরকম হিট। এখনকার ছেলেপেলে বলে এই বয়সটি উত্তেজনা, রাইট। তো তখন হচ্ছে মাত্র বিসিএস পোস্টিং একটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। শরীরের গরমেই মানে এমনি গা গরম হয়ে থাকে, ফ্যানের বাতাসেও শরীর ঠান্ডা হয় না। তো গেলাম, যে পরিমাণ উত্তেজনা নিয়ে গিয়েছিলাম, শহরে তো সবসময় লাফঝাপ করে বড় হয়েছি, তুমি আর আমি তো একসাথে অনেক রকম বেলাল্লাপনা করতাম। ওই জায়গাটায় যাওয়ার পরে প্রথমবারের মতো আবিষ্কার করলাম যে আসলে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র কিংবা মফস্বল শহরের সিনারিওটা সম্পূর্ণ আলাদা। যে ধরনের হাসপাতাল সেটা আমরা দেখে আসি, চাইলেই হাতের কাছে সব টেস্ট ফ্যাসিলিটিস পাওয়া যায়, প্রচুর পরিমাণে নার্স থাকে, ওয়ার্ড বয় থাকে, চাইলেই যে কোনো কাজ সাথে সাথে করে ফেলা যায়। একটা পেশেন্টের বুকে ব্যথা উঠলো, বলা মাত্র ইসিজি হয়ে যাচ্ছে, আমি কোনো একটা ইনজেকশন দিতে চাচ্ছি, সাথে সাথে ব্যবস্থা হয়ে গেল। আমাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ব্যাপারগুলো আসলে সেরকম না। আমি যেই সময়কার কথা বলছি 90 দশকের কথা, তখনও ছিল না, এবং আনফর্চুনেটলি এখনো ব্যবস্থাটা সেরকমই। তুমি চাইলেই যে কোনো কিছু পাবা না, এবং ডক্টর পেশেন্ট রেশিওটা অনেক কম। মানে এটা খুবই অ্যাবসার্ড আর কি, রোগীর তুলনায় ডাক্তারের সংখ্যা অনেক কম থাকে। নাইট শিফটে দেখা যায় যে পুরো উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে তুমি একা, তোমার সাথে হয়তো একজন ওয়ার্ড বয় আছে, সে মানে কিছু ফ্যাসিলিটিস জানে আর কি। তোমার হাতে না আছে কোনো টেস্ট ফ্যাসিলিটি, না আছে কোনো ডায়াগনস্টিক টুল। খুব খারাপ একটা রোগী আসলে তোমার সাথে সাথে রেফার করে দিতে হয়। আচ্ছা। তো আমার যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পোস্টিং ছিল, সেই জায়গাটা অনেক 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 ভেতরে। তো আমি যাওয়ার পরে আবিষ্কার করলাম যে পরিমাণ উত্তেজনা নিয়ে আমি আসছি, যে আমি মানুষের সেবা করব, অনেক কিছু করব, আসলে সেখানে সেরকম করার মতো সুযোগ নাই। এবং ওই হেলথ কমপ্লেক্সে আসলে খুব বেশি একটা রোগী আসে না। আচ্ছা। এবং লোকমুখে কথিত আছে যে আমি যেই ওখানে যিনি ওয়ার্ড বয় ছিলেন, মানে সহকারী আরেকজন ছিলেন, তো উনি আমাকে যাওয়ার পরেই প্রথমেই বলেছিলেন যে এখানে তেমন একটা কাজ নাই,
আপনি চাইলে বসে পড়ালেখা করতে পারবেন, আর এখানে অনেক মাছি টাছি আছে। একটা বিশেষ কেমিক্যালের কথা বলছিল যে এটা রাত্রেবেলা লাগায় রাখবেন, নাহলে মাছি মারা ছাড়া এখানে বেসিক্যালি কোনো কাজ নেই। তো নিজের হাতে তো মাছি মারতে কষ্ট হবে, আঠা লাগানো থাকবে, ওখানেই মাছি মরবে। তো কথাটাকে আমি শুরুতে খুব একটা মানে সিরিয়াসলি নেইনি। তো প্রথম যেই দিন আমি ওই ওপিডি ফ্যাসিলিটি নিয়ে বসলাম, সেদিন দেখলাম কোনো একটা কারণে ওখানে খুব একটা রোগী আসে না। তো আমি ভাবছিলাম প্রথম দিন 1-150 রোগী দেখবো, খুব মজা হবে। আলটিমেটলি দেখলাম 2 জন রোগী আসছে। আচ্ছা, আমি একটু হতাশ হলাম। এটা কি আপনার প্রথম দিন? হ্যাঁ, প্রথম দিন। আমি একটু হতাশ হলাম যে আমি চ্যাংড়া ডাক্তার দেখে কি রোগী আসে না নাকি। আচ্ছা, তখন সহকারী যিনি ছিলেন উনি হাসতেছেন, উনি বলতেছেন না না, এখানে আপনার কোনো দোষ নাই, আপনাকে তো আগেই বলছিলাম এখানে কোনো রোগী আসে না। আমার খুব জিদ হলো, মাত্র পোস্টিং হলো 2-3 দিন, কেন রোগী আসবে না? নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হচ্ছে, কারণ পাশের হেলথ কমপ্লেক্স অনেক দূরে। আসে না, পরে 2-3 দিনও তেমন একটা রোগী হলো না। আমি একটু গ্রামের লোকজনের কয়েকজনের সাথে আলাপ করলাম, একজন স্থানীয় স্কুলের হেডমাস্টার ছিলেন, তার সাথে আলাপ হলো। উনি বললেন ওখানে একটা প্রচলিত ধারণা আছে যে এখানে যদি কোনো রোগী আসে সে আর বেঁচে থাকে না। ধরো খুব সিম্পল কিছু একটা নিয়ে আসলো, একদিনের জ্বর, সে হয়তো চেম্বারে দেখাতে আসলো, ওই রোগীটা নাকি পরের দিন মারা যায়। এবং ওখানে খুব সামান্য ভর্তির ব্যবস্থা রাখা আছে, মানে একটা ওয়ার্ড আছে নামকা ওয়াস্তে, 6-7টা পেশেন্ট রাখা যায়। এবং ওই ওয়ার্ডের হিস্ট্রিটা খুব খারাপ, মানে ওখানে যত রোগী রাখা হয়েছে কেউ কখনো ওই ওয়ার্ড থেকে বের হয়ে বাসায় ফিরতে পারেনি। এটা ওখানে মোটামুটি সবাই জানে যে এখানে যদি কেউ আসে তাহলে ওই ওয়ার্ড থেকে সে কখনো ঘরে ফিরতে পারবে না। তো ওই কমপ্লেক্সটার এই ব্যাপারে অনেক বদনাম আছে অনেক দিন ধরে। আচ্ছা, আবারও বলতেছি, বয়সটি ছিল উত্তেজনার, সঙ্গত কারণে এটা আমার বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। আমি একটা বিদ্রোহী মনোভাব আমার মধ্যে জেগে উঠলো যে এই ভুল ধারণা ভাঙতে হবে, রোগী আনতে হবে। মানুষ চিকিৎসা পাচ্ছে না, কবিরাজের কাছে যাচ্ছে, মানে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কুসংস্কার তাড়াতে হবে। তো আমি ভাবলাম আমি নিজ খরচে একটু গ্রামের মধ্যে মাইকিং টাইকিং করাবো। তো নিজের পকেট থেকে টাকা পয়সা খরচ করে মাইকিং করালাম, মানে দাও বিনা চিকিৎসায় রোগী দেখা হবে, অমুক তমুক করা হবে, যেহেতু বয়সটি ছিল উত্তেজনার। তো এরকম মাইকিং টাইকিং করার পরে 5ম দিনে আমার কিছু পেশেন্ট আসলো, কিছু বলতে খুব বেশি না, 6-7 জন। তো আসার পরে আমার মনে আছে যে 5 জনকে ইনস্ট্যান্ট ট্রিটমেন্ট দেওয়া গিয়েছিল। একজনকে আমি বললাম হচ্ছে মানে সদর থেকে 2টা টেস্ট করে 3 দিন পরে দেখাতে। আরেকজন রোগী ছিল, তার খিঁচুনি হচ্ছিল, ওই রোগীটাকে আমার ভর্তি নিতে হবে। তো বেসিক্যালি ওই রোগীটাকেও ভর্তি নেওয়ার মতো না, ওই রোগীকে আমার রেফারি করে দেওয়ার কথা। কিন্তু আমার মনে হলো যে ইমিডিয়েটলি আমি যদি এখানে কিছু অ্যারেঞ্জ করতে পারি, সদর থেকে আমি যদি কোনো কিছু আনাতে পারি, এই রোগীটাকে আমি ভর্তি নিলাম। তো ভর্তি নেওয়ার পরে ওই রাতেই আমার নাইট শিফট হওয়ার কথা হচ্ছে পরের 2 দিন পরে, কিন্তু ওই রাতেই আমি একটা নাইট শিফট নিলাম আর কি, নিজ উদ্যোগেই, যে যেহেতু হাসপাতালে একটা রোগী ভর্তি থাকবে এবং ওখানে ওভাবে আসলে ফ্যাসিলিটিস নাই, আমি থাকি যদি আর্জেন্ট কোনো প্রয়োজন পড়ে। এটা হচ্ছে মাঝরাতের ঘটনা। আমার নাইট শিফট, একটা ভাঙাচোরা রুম ছিল, টিন দিয়ে ঘেরা আর কি রুম, একটা ফ্যান চলে, ওই ডাক্তার যেখানে থাকে আর কি, আমাদের থাকার যে ফ্যাসিলিটিটা ছিল, খটখট খটখট করে আওয়াজ হয় সারা রাত, এবং ওই ফ্যান 1 মিনিট চলে তো 2 মিনিট চলে না, এরকম একটা জঘন্য অবস্থা। যে রাতের কথা বলছি সে রাতে প্রচন্ড গরম, মানে রাতের এক পর্যায়ে আমার মনে হচ্ছিল আমি গরমের চোটে শ্বাস নিতে পারছি না, একদম ঘেমে শরীর ভিজে যাচ্ছে। এমনিতে ওই যে বললাম যে শহরের থেকে অভ্যাস, এরকম সেটআপে থেকে আমি ইউজ টু না। যেই বাসায় থাকতাম ওই এলাকায়, সেই বাসাটাও মোটামুটি সুন্দর ছিল। তো রাত 1টা-1:30টার দিকে প্রচন্ড মাছি, ওই যে গ্লু দিয়ে রাখা হয়েছিল ওই রুমেও মাছি আসে। আমি খুব বিরক্ত হয়ে গেলাম যে রুমের মধ্যে এত মাছি আসে কোত্থেকে, এবং গরমের চোটে আমি ঘুমাতে পারছি না। তখন প্রথমবারের মতো নিজেকে গালিগালাজ করা শুরু করলাম যে ডক্টর এফ, তোর আগেও তো এখানে অনেক ডাক্তার ছিল, কিংবা অনেকে আসছে গেছে, রোগী তো এখানে কখনো ভর্তি করতো না। তুই এই রোগী যদি রাত্রে খারাপ হয়, এখানে ঠিক মতো অ্যারেঞ্জমেন্টও করতে পারবি না, তাহলে তুই কেন রোগীরা ভর্তি দিছিস? নিজের সাথে নিজের একটা গিল্টি কনভারসেশন হচ্ছে আর কি। এবং একই সাথে আমি আরো বেশি বিরক্ত যে আমার তো আসলে এখানে থাকারই কথা না, আমি আরামসে ওপিডি করে চলে যেতাম। এরকম উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতেছি, আমার সাথে কোনো বই টইও নাই যে রাত্রেবেলা আমি একটু বসে আরাম করে গল্পের বই পড়বো। কয়টা বাজে রাত তখন? 2টা কি 2:15 বাজবে। আমার একটু মনে হয় চোখ লেগে আসছিল গরমের মধ্যে। হঠাৎ করে আমার ঘুমটা যখন ভাঙলো, রুমে একটা 60 ওয়াটের একটা বাল্ব লাগানো ছিল, প্রবাবলি আগে যে হলুদ বাতিগুলো, হলুদ বাতি, স্পেসিফিক্যালি তো ওয়াট বলতে পারবো না, গেস করতেছি 60 ওয়াট, বিকজ আলো খুবই অল্প, বুঝছে, মানে এতই অল্প আলো যে তুমি যদি ওই রুমের মধ্যে এসে বসতা, আমি তুমি একজনের চেহারা ঠিক মতো দেখতে পেতাম না, একটা ঈষৎ একটা হলুদ আভার মতো দেখা যায়।
তো আমার রাত্রে একটু চোখ লেগে এসেছিল, যখন ঠাস করে ঘুমটা ভাঙলো, টাংস্টেন বাল্ব ফিউজ হওয়ার শব্দ তো তোমরা জানো কেমন। আমার ঘুমটা বেসিক্যালি ভাঙছে হচ্ছে করে এরকম একটা আওয়াজ, যে বাল্বটা কোনো একটা কারণে ফিউজ হয়ে গেছে। আচ্ছা, তো আপনা আপনি তো আসলে বাল্ব ফিউজ হয় না, কারণ ওই রুমে কেউ থাকে না। ওই বাল্বটা সেদিনই হয়তো লাগানো হয়েছিল আমার থাকার অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তা আমি দেখলাম কি, ফিউজ হওয়ার পরে ঘরের কোনায় তখন এক ধরনের সুইচ ছিল। তোমরা জানো, যারা পডকাস্টটা শুনতেছে তারা হয়তো অনেকে রিলেট করতে পারবে না। ওই সময় এক ধরনের সুইচ থাকতো কি, ওই যে বড় একটা কাঠের বোর্ড, তার মধ্যে কালো রঙের গোল গোল সুইচ লাগানো থাকতো, সেটা উপরে নিচে ওঠানো যেত। আমাদের বাসায় তো ছিল। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা উপরে উঠালে কি বা নিচে নামালে ক্লিক করে একটা সাউন্ড হতো, টং করে ঠকস করে একটা সাউন্ড হতো কাঠের প্যানেলের মধ্যে। তা আমি দেখলাম কি, আমি ঘরের মধ্যে একা, এবং ভেতর থেকে কিন্তু যে খিড়কিয়াটা, দরজাটা, তা আমি দেখলাম ঘরের মধ্যে ওই কাঠের যে সুইচটা, ওটা অনবরত ওঠানামার একটা সাউন্ড হচ্ছে, যেটা হওয়ার কথা না। স্বাভাবিকভাবে আমার ঘরের মধ্যে কেউ নাই, এবং আমি ভিতর থেকে খিড়কিয়াটা, দরজা, আমি দেখলাম অনবরত এরকম সাউন্ড হচ্ছে, ঠুস 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 ঠুস। আমি একদম ধরফর করে উঠে বসে, সুইচের সুইচ ওঠানামা করতেছে, বারবার ওঠানামা করতেছে, যেটা কোনোভাবেই হওয়ার কথা না। এবং ওই যে বললাম আমার তন্দ্রাটা কেটে গেছে হচ্ছে এই টাংস্টেন বাল্বটা হঠাৎ করে ফিউজ হয়ে গেছে। আচ্ছা, আমার মনে হলো কোনো চোর আসছে নাকি ঘরের কোনো ফাঁক দিয়ে, চোর এসে মানে লাইটটা ফিউজ করে দিয়ে। কিন্তু চোর আসলে সে তো চেষ্টা করবে যাতে ঘরে কোনো শব্দ না হয়। মানে নিশ্চয়ই এমন কোনো নেশা করে চোর ঢোকে নাই যে একটা ডাক্তারের রুমে ঢুকে অনবরত সুইচ অন অফ করতেছে। যেহেতু বয়সটি ছিল উত্তেজনার, এখন হলে পারতাম না, ওইখানে চিৎকার করে অজ্ঞান হয়ে যাইতাম। আমি উঠে দাঁড়ালাম, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, ঘরটাও অপরিচিত, এখানে থেকে তো আমি ইউজ টু না। হাতড়ে হাতড়ে সুইচ বোর্ডের কাছে আগাচ্ছি। মাটিতে পা ফেলার পরে আমার মনে হলো পুরা ফ্লোরটার মধ্যে না, ওই যে মৌমাছির চাক তো দেখছো, মানে অন্যরকম একটা স্ট্রাকচার, হ্যাঁ, ওই যে মোম দেওয়া খাঁচ কাটা খোপ 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 একটা অংশ। আমার মনে হলো আমি ফ্লোরে পা দেওয়ার সাথে সাথে পুরা ঘরের মেঝেটা কেমন যেন পিচ্ছিল মোমের মতো এবং গরম। আমার মনে হচ্ছে পা দেওয়ার সাথে সাথে আমার পা পুড়ে যাচ্ছে। আমি এক পা ফেলতে আবার লাফ দিয়ে বিছানায় সরে গেছি, কিসের মধ্যে পা দিলাম। আবার সাউন্ড কিন্তু হচ্ছে, সুইচ ওঠানামা। তা আমার মনে হলো আমার ঘর থেকে এখন বের হইতে হবে। আমি আবার যখন পা ফেললাম, আমার কাছে মনে হচ্ছে ওইরকম ছোট 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 গর্তের মতো, মৌমাছির চাকে যেরকম থাকে আর কি, এবং অনেক গরম, একদম গলিত মোমের মতো আর কি। এবং আমার পায়ের সাথে চটচটে অংশগুলো লেগে যাচ্ছে, নিচে লিকুইডের মতো কিছু একটা। কিন্তু আমি যখন হাঁটছি আমার মনে হচ্ছে পায়ের তলায় সেটা জমাট বেঁধে যাচ্ছে। ওই অবস্থাতে আমি একটা দৌড় দিলাম। আমার খাটের ওই অংশ থেকে সুইচ বোর্ডের দূরত্ব খুব একটা বেশি না। দৌড়াতে যাচ্ছে এই সময় আমি একটু পড়ে গেছি আর কি, ওই ব্যালেন্স করতে পারি নাই, পায়ের নিচে তো গরম লাগতেছিল। তখন আমার কাছে মনে হলো যে ঘরের মধ্যে লক্ষ লক্ষ মৌমাছি, মাছি তো আসেই, আগেই বললাম যে মাছি আসে কেমিক্যাল দেওয়া। আমার কাছে মনে হলো ঘরের মধ্যে লাখ লাখ মাছি, এবং বিভৎস একটা আওয়াজ হচ্ছে ঘরের মধ্যে। আচ্ছা, চারদিক থেকে মাছি ঢুকে গেছে এবং আমি শ্বাস নিতে পারতেছি না। আমার মনে হচ্ছে শ্বাস নিলে আমার নাক মুখ দিয়ে মাছি ঢুকে যাবে, কানের ভিতর দিয়ে মাছি ঢুকে যাবে। ওই অবস্থায় যেটা হয়, আমি চিৎকার করে কলেমা পড়া শুরু করলাম, এবং ওই অবস্থাতেই হাতড়ে হাতড়ে কোনো মতে দরজার কাছে পৌঁছালাম। পৌঁছে দরজার খিড়কিটের যে খিলাটা ছিল ওটা খুলে ফেললাম। খুলে ফেলার পরেই সাথে সাথে দেখি অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন তিনি থাকতেন না রাতের বেলা, তার ওইখানে থাকার প্রশ্ন ওঠে না, কারণ ডাক্তারদের অনুপস্থিতিতে সেই ওইখানে মেইনলি চিকিৎসা দেয়, তার ওইখানে অনেক ইনকাম আর কি, তার একটা সিন্ডিকেট আছে। আচ্ছা, তো সে রাতের বেলা থাকার মতো ফালতু কাজকর্ম করবে না। দরজা খুলতেই দেখি আমার দরজার বাইরে এই যে একজন ওয়ার্ড বয় ছিলেন, ওনার অনেক বয়স, উনি প্রবাবলি মানে আমরা জানতাম তার বয়স 60+, কিন্তু তাকে দেখে আমার মনে হয়েছিল তার বয়স 80, 90, 100। ব্রিটিশ পিরিয়ড থেকে এই লোকটা এক্সিস্ট করে। আচ্ছা, এত কথায় তো আসলে যাই নাই। আমি দরজা খুলে দেখি ওই ওয়ার্ড বয় যিনি অনেক বয়স্ক লোকটা, উনি দরজার বাইরে দাঁড়ায় আছে। দরজা খুলতেই তো একটা মানে বাইরের থেকে তো আসলে অন্ধকার এবং গরমের রাত, তো তার হাতে একটা টর্চ লাইট। আমি দরজা খুলতেই আমার মুখের মধ্যে লাইট ফেলে বলতেছে, স্যার ওয়ার্ডে আসতে হবে, রোগী তো খারাপ হয়েছে। তো একে ধরো আমার রুমের মধ্যে এগুলা হচ্ছে, আমি তো ধরফর করে উঠে গিয়ে দরজাটা খুলছি, এবং খোলা মাত্রই তুমি যখন দেখবা রাত 2:30টার দিকে অন্ধকারের মধ্যে একটা অনেক বয়স্ক মানুষ, ওই যে পুরান হরর সিনেমাতে যেটা দেখা যায় তো আর কি, রামু কাকা একটা হারিকেন নিয়ে এসে বলতো যেখানে থাকবেন না সাহেব, ওই রকম আর কি। তো ব্যাপারটা এমনিতে সিনেমাতে দেখে যতটা হাস্যকর মনে হয়, বাস্তব জীবনে তুমি যদি এরকম একটা বুড়ো মানুষকে দেখো যে অন্ধকারের মধ্যে একটা লাইট সোর্স নিয়ে দাঁড়ায় আছে, তখন জিনিসটা তুমি হ্যান্ডেল করতে পারবে না। আমার একদম শ্বাস আটকে আসার মতো অবস্থা হলো যে কি হচ্ছে এটা, আসলে এরকম তো হওয়ার কথা না। কিন্তু যেহেতু
প্রফেশনাল কারণে আমার রোগী দেখতে হবে, ওই ভয়ের অনুভূতিটা মাথার থেকে জোর করে তখন সরিয়ে দিতে হয়। তখন অলরেডি একটা অ্যাড্রেনালিন রাশ চলে আসছে যে রোগীকে আমার সাপোর্ট দিতে হবে। এবং দুপুরবেলা দিনের আলোতে ব্যাপারটা যতটুকু রোমাঞ্চকর ছিল যে রোগী খারাপ হলে আমি চিকিৎসা দিতে পারবো, রাতের অন্ধকারে যখন রোগীটা সত্যি সত্যি খারাপ, তখন আমি একটা রিয়েলিটি চেক খাইলাম যে আসলে এখন আমার হাতে কি করার আছে। এবং রুগীকে যদি আমি সদরে রেফার করে দিতে চাই, পাঠিয়ে দিতে চাই, আমার হাতে এই মুহূর্তে না আছে অ্যাম্বুলেন্স, না আছে আমার কাছে কোনো কিছু, এবং এখন এই রাত্রেবেলা আমি কোনো ভ্যান কিংবা যে তখন ইয়েও ছিল ওই এলাকায় হচ্ছে তোমার যে গরুর গাড়িও চলতো, সেটাও আমি পাবো না। ওই চিন্তা করতে করতে আমি ওয়ার্ডে গেলাম, ওই বুড়ো ওয়ার্ড বয় যে ছিলেন তাকে নিয়ে গেলাম। তো যাওয়ার পরে আমি দেখলাম ওই রোগীটা ছিল হচ্ছে খিঁচুনির রোগী, তার হচ্ছে প্রবলি তার এপিলেপটিক অ্যাটাক হতো। এটা তো আসলে ডায়াগনোসিস তখন ওই মুহূর্তে করা পসিবল ছিল না, পরবর্তীতে বুঝছি। তো গিয়ে দেখি রোগীটা থরথর করে কাঁপতেছে। আচ্ছা, কাঁপতেছে খিঁচুনির চোটে তার শরীরটা পুরো বাঁকা হয়ে গেছে। তো ওই ওয়ার্ডের মধ্যেও ছোটখাটো একটা লাইট লাগানো, সেটা হচ্ছে টিপটিপ করে জ্বলে নেবে এরকম একটা অবস্থা, মানে এটা কনসিস্টেন্টলি জ্বলে না। এইরকম একটা পরিবেশ, আমি একলা ডাক্তার, নতুন ডাক্তার, আমার খুব বেশি এক্সপিরিয়েন্স নাই, আমার হাতে ওষুধপত্রও নাই। ঢুকে দেখা যায় একটা রোগী গো গো করে সাউন্ড করতেছে, মুখ দিয়ে ফেনা বের হয়ে আসতেছে, এবং সে কাঁপতে কাঁপতে মানে শরীরটা ধনুকের মতো বাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমি কি করবো আমি ডিসিশন নিতে পারতেছিলাম। আচ্ছা, আমি দাঁড়ায় আছি, মানে ওই ওয়ার্ড বয় যিনি, ওনাকে বলতেছি আমরা সাধারণত এইসব কেসে হাতের কাছে হচ্ছে সাথে সাথে একটা সিডেটিভ আইভি দিয়ে দেই, একটা ঘুম পাড়ানোর ওষুধ। এটা হচ্ছে রোগীকে সাময়িকভাবে শান্ত করার জন্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট যেটা আমরা ইউজ করি আর কি। তো আমার হাতের কাছে ছিল, আমি ওয়ার্ড বয়কে বলছি ডায়াজেপাম একটা রেডি করতে আইবি। এই অবস্থা আমার কাছে মনে হলো যে ঘরের মধ্যে হাজার হাজার মাছি ঢুকে যাচ্ছে, এবং ওই লোকটা যে চিৎকার করতে করতে হা করতেছিল, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আমার ওয়ার্ড বয় গেছে হচ্ছে ডায়াজেপাম আনতে। পাশের রুমে একটা ছোট্ট ফার্মেসির মতো আছে, সেখানে সেটা গোলাইতে গেছে মেডিসিনটা। আমি একা রোগীর সাথে দাঁড়ানো, আমি রোগীর পায়ে হাত দিয়ে রাখছি তাকে হচ্ছে ইয়ে করার জন্য, কাঁপুনি একটু শান্ত করার জন্য। আমি দেখলাম রোগীটা হঠাৎ করে কাঁপতে কাঁপতে মুখটা হা করলো, এবং আমি দেখলাম হাজার হাজার মাছি এসে রোগীটার মুখ দিয়ে ঢুকে যাচ্ছে। ওই অবস্থা আমি কিছুক্ষণ স্টান্ড হয়ে দাঁড়ায় থাকলাম যে আমার চোখের সামনে যেটা ঘটতেছে আমি প্রবলি হ্যালুসিনেট করতেছি। এই অন্ধকার পরিবেশে আমার মনের মধ্যে একটা স্ট্রেস কাজ করতেছে, এই জন্য আমি হ্যালুসিনেট করতেছি। আমি নিজেকে বুঝছিলাম যে আমি রোগীকে অ্যাটলিস্ট এখন কিছুটা সেফটি দিতে পারবো, আমি নিজেকে শান্ত রাখি। তো যেই মুহূর্তে ওই বৃদ্ধ ভদ্রলোক ইনজেকশন সহ আসলেন, ওই সময় রোগীর নাক মুখ থেকে রক্ত বের হতে শুরু করলো। আচ্ছা, গল 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 করে রক্ত বের হচ্ছে, রক্ত বের হচ্ছে। ডায়াজেপাম ইনজেকশনটা পুশ করতে যাওয়া হবে কিংবা কি করবো আমি ডিসিশন নিতে পারতেছি না। ওই মুহূর্তে রোগীর শরীরটা স্থির হয়ে গেল। আচ্ছা, আমার মনে হলো যে ঠিক আমার গায়ে আমি একটা বাতাসের একটা ধাক্কা পেলাম, মানে খুব জোরে। ধরো একটা রুম থেকে আরেকটা রুমে কেউ একজন পাস করে যায়, যখন ঝড়ো বাতাসের মধ্যে একটা ঝাপটা আসে না, ঠিক ওরকম একটা ঝাপটা আমার শরীরে আমি ফিল করলাম। আমার কাছে মনে হলো যে এই মানুষটার শরীরের ভিতর থেকে কিছু একটা বের হয়ে এসে আমার গায়ের সাথে একটা ধাক্কা খাইছে। আচ্ছা, ওই অবস্থাতেই ওই যে ওয়ার্ড বয় যিনি ছিলেন, উনি ডায়াজেপাম হাতে নিয়ে দাঁড়ায় আছে, উনি এসে আমার কানের কাছে ফিসফিস করে বলতেছে, স্যার আগেই তো বলছিলাম এই হাসপাতালে রোগী বাঁচে না, কথা শুনলেন না কেন? এভাবেই আমি আমার চোখের সামনে প্রথম মৃত্যুটা দেখি, যেটা খুবই আনএক্সপ্লেইন ছিল, খুবই অসহ্যকর একটা অভিজ্ঞতা ছিল। এবং রাত্রেবেলা এই রোগীটার ডেট ডিক্লেয়ার করার পরে আমি রাত্রেবেলা আমার রুমেও যাওয়ার সাহস পাইনি। আমি ওই করিডোরে একটা রুমে বসেছিলাম। ফজরের আজানের কিছুক্ষণ আগে আকাশে তখন একটা দুটা নীলচে আকাশে একটা একটা করে আলোর আভা ফুটতেছে। ঠিক ওই সময় আমার শরীর কেঁপে উঠলো, এবং কিছু বোঝার আগে আমি গলগল করে বমি করা শুরু করলাম। টানা 3-4 বার বমি করতেছি। এবং ওয়ার্ড বয় যিনি ছিলেন উনি তখন আশেপাশে নাই, রোগীর আত্মীয় স্বজনরা বাইরে আসছে, তাদের সাথে বোধহয় কথাবার্তা হচ্ছে অর সামথিং। 3-4 বার বমি করতে করতে আমি হঠাৎ করে ফিল করলাম যে আমি শ্বাস নিতে পারতেছি না, আমার সমস্ত দম আটকায় আসতেছে, আমার শরীর শক্ত অসাড় হয়ে যাচ্ছে। এবং তুমি যদি 2-3 বার বমি করো, এক সময় তোমার গলায় প্রেসার পড়ে লোকাল এফেক্টের কারণে দেখবা রক্ত আসতেছে, মানে টিস্যু ফেটে গিয়ে আর কি, লোকাল ইনজুরি হয়ে। তো 3-4 বার টানা ক্রমাগত বমি করতে করতে আমি দেখলাম যে আমার মুখ দিয়ে রক্ত আসতেছে। এবং শেষবার আমি যে বমিটা করি, যে বমির সাথে যে রক্তটা মেঝেতে পড়ে আছে, আমার শরীরের ভেতর থেকে ওই রক্তের যে দলাটা মেঝের উপরে, তার মধ্যে সাঁতার কাটতেছে 2টা মাছি। আচ্ছা,
এই গল্পটা আমি আসলে কখনোই কারোর সাথে শেয়ার করিনি, এখনো বলতে গিয়ে আমার গুজবাম্স হচ্ছে, কারণ আলাদা করে সেখানে কোনো মাছি আসার প্রশ্ন ওঠে না। দুটো জীবন্ত মাছি আমার মুখের ভেতর থেকে বেরিয়ে এসে রক্তের মধ্যে পা নাচাচ্ছে, এই অভিজ্ঞতা আসলে কারোর সাথে বলার মতোও না। এবং এই 5-6 দিনের মাথায় আমি আমার সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যারিয়ারের ইতি টানি এবং পার্মানেন্টলি শহরে চলে আসি চাকরি ছেড়ে দিয়ে। বয়সটা তো উত্তেজনার ছিল। বয়সটা ছিল উত্তেজনার, এবং এই ঘটনার মাধ্যমেই উত্তেজনার অনেকটুকু প্রশমন ঘটে যায়। তো আমি ডক্টর শাও এবং মার্কসের কাছে ফিরে যাই। মার্কসকে ফ্লোর না দিলে মার্কসের সুন্দরী ভক্তরা অ্যাজ ইউজুয়াল কমেন্ট বক্সে এসে যুদ্ধ করবে যে মার্কসকে কেন কথা বলতে দেওয়া হচ্ছে। তো মার্কসের কাছে আমরা একটু অভিজ্ঞতার মার্কসকে কথা বলতে দেয় না। আচ্ছা আচ্ছা, আমি যে ঘটনাটা এখন বলবো এটা পুরোপুরি আসলে মানে আমি আপনাদের মতো তো ডাক্তার না, মানে হাসপাতাল কেন্দ্রিক না, কিন্তু মানে ঘটনাটার সূত্রপাত আসলে হাসপাতাল থেকেই। তো ঘটনা যেটা হয় এটা আপনি জানেন ভাই, এটা হচ্ছে তখন আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট আর কি, আর আমি একই সাথে হচ্ছে তখন একটা মানে পত্রিকাতে কাজ করি। ঠিক ওই সময় যেটা হয় যে আমার হঠাৎ প্রচণ্ড জ্বর এবং ওই জ্বর কমে না, এরকম একটা অবস্থা, মানে বিভিন্ন বিষয় আর কি, শরীর খারাপ। তো আমার ভাই যেহেতু ডাক্তার, উনি আমাকে নিজেই মানে হাসপাতালে রেফার করে দেন। তখন যেটা হয় যে হাসপাতালে প্রথমে আমি একদিন ওয়ার্ডে থাকি, কারণ কেবিন পাওয়া যাচ্ছিল না, এবং মনে হয় সম্ভবত 4 দিন পর আমি একটা শেয়ার্ড কেবিনে উঠি। তো ওই সময়টা আমার মানে অদ্ভুত ডিপ্রেসিং একটা সময় গেছে, মানে মেনলি তখন যেটা হয়েছিল আমার মানে জন্ডিস খুব খারাপভাবে হয়েছিল, এরকম একটা অবস্থা। তো ওই সময় আমার সাথে মানে ওই শেয়ার্ড কেবিনে যেই আরেকজন ছিলেন আর কি, তার নাম ছিল হচ্ছে তারেক। তো ঘটনা যেটা হলো আর কি, যে প্রথম যেদিনকে আমি হাসপাতালে ভর্তি হয়েছি দিনকে আমার অবস্থা খুবই খারাপ ছিল। আমার সাথে সেবার হচ্ছে আম্মা আবার বাড়িতে ছিল, আম্মা আসবে। তা ওই সময় হচ্ছে সাথে হচ্ছে আমার মামা আর আমার একটা বোন, তো ওরাই আমার সাথে হাসপাতালে। আর আমার যে পাশের বেডে যেই ছেলেটা, সারপ্রাইজিংলি ওর সাথে হচ্ছে কোনো মানে কেউ নাই আর কি, ও একা থাকে আর কি। এবং সেটা তেমন একটা বেশি কথাও বলে না। আমি যতটুকু গেস করি ও সম্ভবত আমার থেকে 1-2 বছরের বড় হবে বা আমার সমবয়সী হতে পারে, এরকম একটা অবস্থা। তো ওই ছেলেটাকে মানে আমি একটু আলাদাভাবে নোটিস করছিলাম, কারণ ওর হচ্ছে মানে পুরা 2 হাতে হচ্ছে প্রচন্ড কাটা দাগ। অনেকে দেখবেন যে প্রেমে ব্যর্থ হইলে ভাই ওই যে হাত পা কাটে ব্লেড দিয়ে, ওরকম কাটা ছেঁড়া দাগ। আর ছেলেটা মানে স্ট্রাকচার ওয়াইজ একটু উইয়ার্ডলি শুকনা, মানে ওজন অনেক কম এরকম। আর আমার কাছে দেখে মনে হয়েছে যে ছেলেটার মধ্যে কোনো এক ধরনের একটা অ্যাবনর্মালিটি আছে আর কি। ও খুব একটা কথা বলে না, আবার আমরা কিছু জিজ্ঞেস করলে মানে ধরেন 10টা প্রশ্ন জিজ্ঞেস করছেন, মানে হয়তো ভাই কি অবস্থা, কেমন আছেন, খাওয়া দাওয়া করছেন নাকি, শরীর কেমন, এগুলা বললে হয়তো একটার কথার উত্তর দিত আর কি, এরকম একটা অবস্থা। তো ওর সাথে হচ্ছে আমি যখন একটু মানে রিকভার করতেছি, ওর সাথে হচ্ছে ওর মানে বন্ধু দেখা করতে আসছিল একদিন, এরকম একটা অবস্থা। তো তখন আর কি আমি বাথরুম থেকে মানে একদিন যেটা হয়েছে আর কি, আমি বাথরুম থেকে বের হয়েছি। তো বের হওয়ার পর যখন ওই যে হাত মুখ ধুচ্ছি, তখন দেখি যে হচ্ছে ওই ছেলেটার সাথে যে বন্ধু যে একদিন আগে ছিল ওর সাথে, ওই ছেলেটা ও বাথরুমে আর কি। তা আমি তখন ওকে জিজ্ঞেস করলাম যে ভাই কি অবস্থা, আপনার ফ্রেন্ডের কি হয়েছে আর কি। তারপরে যেটা বললো যে ওর অনেক একটা অদ্ভুত সমস্যা আছে, এটা হচ্ছে ওর হেলথ কন্ডিশন প্রায় ফল করে, মানে প্রেশার অনেক কমে যায়, আবার অনেক একই সাথে উপরে উঠে যায়। আর মেইনলি যেটা বলো যে ওর ভাই একটু মানসিক সমস্যা আছে। তাই বললাম যে মানসিক সমস্যা তাহলে এখানে ভর্তি কেন? তো না ভাই আসলে আমরা আসলে অনেকই চেষ্টা করছি, মানে ওই ছেলেটার যেটা ঘটনা হয়েছে যে ওই ছেলেটার বাবা অথবা মা কেউ একজন মারা গেছে আর কি। তো যেই বেঁচে আছে তার সাথে ওই রকম সম্পর্ক নাই, মানে সে দেশের বাইরে থাকে, ও বেসিক্যালি থাকে হচ্ছে নানির বাড়িতে, এবং নানির বাড়ি তো নানা নানির অনেক বয়স, ওইখানে আর তেমন কেউ নাই। তো ওইখান থেকে ছেলেটার সাথে আমার যখন একটু সুস্থ হয়েছে তখন বেশ কথাবার্তা হইলো। মানে ও যেটা বলছিল তখন যে ও সম্ভবত হচ্ছে তখন ঢাকার মানে স্বনামধন্য একটা কলেজ থেকে পাশ করছে, ভার্সিটির 2nd অথবা 3rd ইয়ারে পড়ে। কিন্তু যেটা আমি বললাম যে ও আমার বয়সে বড় ছিল, কিন্তু আমার থেকে মানে ইয়ার ওয়াইজ ছোট ছিল, এরকম একটা অবস্থা। যাই হোক, ওর সাথে পরিচয় হলো, তারেকের সাথে কথাবার্তা বললাম। আর ইন দ্য মিন টাইম যেটা হয়েছে যে ওর যেই বন্ধু যে দেখা করতে আসতো প্রায়, তার সাথেও মোটামুটি একটা সখ্যতা গড়ে ওঠে। আমি তখন মোটামুটি একটানা 15 দিন হাসপাতালে ছিলাম। তখন ওই যে ছেলেটা আমাকে যেটা বললো যে ভাই তারেকের একটা মানে অন্যরকম ঝামেলা আছে, আমি আপনাকে আরেকদিন বলবো না, শুনলে মজা হবে। যাই হোক, আমি তো যেটা আর ওই সময় তো ধরেন সবার ঘরে ঘরে টেলিফোন নাই, মোবাইল ফোনও নাই, যে মানে ফোন নিয়ে পরে যোগাযোগ করে এরকম তো অবস্থাও নেই। যাই হোক, আমি যেহেতু যে বললাম যেটা যে আমার তো উইয়ার্ড কাহিনী নিয়ে অনেক ধরনের ফ্যাসিনেশন আছে, তো ওই যে মানে কিছু একটা পাইলে আমার টেনে কিছু একটা লিখতে হবে বা ভাবতে হবে, এরকম একটা ব্যাপার। তো ওইখান থেকে আর কি আমাকে পুশ করতে থাকি যে ভাই আসলে গল্প কি। তো গল্প যেটা বললো যে ও নাকি ভাই প্রায় মানে বিভিন্ন উইয়ার্ড টাইপের জিনিসপত্র ট্রাই করে, যেটার মধ্যে যেটা আমার যেটা শুনে একটু ভয়ও লাগছে।
বলল যে ও নাকি কাইন্ড অফ ডেভিল ওয়ার্শিপ এই টাইপের কিছু একটার সাথে জড়িত। আচ্ছা, তো এইটা শুনে আমার একটু ইন্টারেস্ট গ্রো করে। আমি বললাম তখন তো এগুলো আমাদের কাছে খুব কুল লাগতো। কুল না, মানে কুলের চেয়ে বড় কথা আমার একটু অস্বস্তি আর কি। আমি বললাম মানে ডেভিল ওয়ার্শিপ মানে? তো তখন আর কি যেটা বললো যে ও যে কলেজটাতে পড়তো ভাই, বুঝছেন, ওইখানে নাকি একটা গ্রুপ ছিল যারা হচ্ছে মানে ঢাকার বাইরে একটা জেলা থেকে আসছিল, ওদের মধ্যে নাকি প্র্যাকটিসটা ছিল, বুঝছেন, ওদের সাথে সামহাও ভিড়ছে। তো ওদের মধ্যে নাকি অনেক ধরনের মানে কি বলবো, মানে ধরেন ওই যে কি মানে হাত কেটে নাকি গরম পানির সাথে মিশায় সবাই, আবার ওটা সব এক চুমুক করে খায়, রক্তটা। হ্যাঁ রক্তটা। তারপর কি মানে কালো মোমবাতি জ্বালায় রাতে, মানে কোন কোন স্পেশাল দিনে এইরকম নাকি জিনিসপত্র। শোনা বেশ ভয় লাগছে। তাই আমি বললাম যে ভাই আসলে ব্যাপারটা কি? বলে ভাই ব্যাপারটা আমরা কি নিজেও জানি না, আমরা অনেকবার বোঝানোর চেষ্টা করছি। আর দেখেন তো ওই যে মানে ওইগুলো প্র্যাকটিস করার পর থেকেই নাকি ওর মানে হেলথ কন্ডিশন অনেক নামা শুরু করে। আর আরেকটা জিনিস, ওরা সবসময় যেটা ভয় পায়, ও যদি কারোর সাথে কখনো রাগ করে বা ধরেন কোনো একটা খারাপ গালিগালাজ করে, ওর নাকি কোনো না কোনো একটা ক্ষতি হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তো তারপর আমি তো সুস্থ হয়ে যাই। সুস্থ হয়ে যাওয়ার পর যেটা হয় যে টেলিফোন নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল। ওর যে বন্ধু ছিল তারেকের মতো নাম ছিল সিয়াম। তো সিয়ামের সাথে টেলিফোন নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল। মানে আমি একটু ইন্টারেস্ট পাইছিলাম যে আমি আসলে এখানে একটু ঘাটবো। আর তখন যেহেতু হয় যে পত্রিকাতে কাজ করি, আমার তো সবকিছু একটু যে ইনভেস্টিগেটিভ মেন্টালিটি, মানে এখানে কোনো কিছু পাওয়া যায় নাকি, মানে নিউজ না, ঠিক আসলে সত্যি কথা বলতে যেটা মানে আমি যদি বলি, আমার পত্রিকায় কাজ করার মূল উদ্দেশ্য ছিল যেটা যে মানে রিয়েল লাইফ মানে এক্সপেরিয়েন্স থেকেই কিন্তু ধরেন ফিকশন ইন্সপায়ার্ড হয়। তো ওই জিনিসগুলো গ্যাদার করতে, এই জিনিসটা আমাকে খুব মানে আন্দোলিত করে আর কি। তো যেটা বলতেছিলাম যে মানে ঘটনাটার শুরু হাসপাতাল থেকে হলো আর কি, পরবর্তীতে আসলে হাসপাতালে শেষ হয়নি। তো পরে যেটা হলো যে ওই যে তারেক আর তারেকের ফ্রেন্ড, মানে তারেকের ফ্রেন্ডটা থাকতো যে চানখারপুলে আর কি। তো তারপর ওকে একদিন টেলিফোন করে হচ্ছে তখন আমরা মতিঝিলের দিকে একটা জায়গায় বসি আর কি। তখন ওকে বলে যে ভাই আপনি আমাকে একটু বিস্তারিত বলেন, আমার খুব ইন্টারেস্টেড আর জিনিসটা জানতে। তো তখন আমি যেটা জানতে পারলাম যে তারেক হচ্ছে যে কলেজটাতে পড়তো, ওই কলেজটাতে ওই সময় ভাই মানে ধরেন বাংলাদেশে অনেকে থাকে না ভাই, মানে দেশের বাইরে, কিন্তু বিভিন্ন এনজিওতে বা এম্বাসিতে কাজ করে। এরকম একটা গ্রুপ অফ পিপল যারা হচ্ছে ইউজ টু ওয়ার্শিপ সাম কাইন্ড অফ ইভিল এন্টিটি, ওদের কলেজে এরকম একটা গ্রুপ ছিল। এবং এইটা নাকি ওরা করে ফ্রম বাই জেনারেশন। মানে এমন না যে ধরেন কয়েকটা ছেলে পেলে জাস্ট কুল সাজার জন্য হচ্ছে এই জিনিসটা হঠাৎ করে শুরু করছে, বাই জেনারেশন না করে জিনিসটা প্র্যাকটিস করে। তো ও যেটা বললো যে ভাই ওরা যে আসলে কি করে এটা আমি জানি না, কিন্তু মানে ইজিলি যেটা আসলে ইন্টারপ্রিটেশন সেটা হচ্ছে মানে ডেভিল টাইপের কিছু একটা এরকম। আচ্ছা, বাংলাদেশে এরকম প্র্যাকটিস কিন্তু ছিল এবং এখনো আছে। আচ্ছা, এবং আসলে নানা রকম অকাল সোসাইটি এগুলা সরাসরি এখনো অ্যাক্টিভ আছে। এগুলা নিয়ে আমরা একটা বিস্তারিত পর্ব আয়োজন করার ইচ্ছা আমার থাকলো। থ্যাংক ইউ এই টপিকটা ধরে দেওয়ার জন্য। তো তারপর যেটা হলো আর কি যে আমি বললাম যে মানে তাহলে মানে আসলে ঘটনা কি, আপনারা ওখানে আটকাচ্ছেন না কেন? তা বলে আমরা অনেক চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। এবং বিশেষ করে হচ্ছে যেদিনকে ভাই থাকে ওই যে মানে কি জানি যেটা বলে অমাবস্যা নাকি ওদের একটা কি মিটিং টিটিং হয়, ওখানে যায় এবং ওইখানে যাওয়ার পর নাকি আরো বেশি প্রতিবার অসুস্থ হয়ে যায়। তখন আমি যেটা করলাম, আমি বললাম যে ভাই যদি কিছু মনে না করেন আমি একটু তারেকের সাথে কথা বলতে চাই। তো বলে ও মনে হয় না বলবে, মানে ওর নাকি ভাই ইন্টারাকশনস এতই কম যে ও ওই গ্রুপটা ছাড়া আর ওই যে ওর বন্ধু যে সিয়াম ও ছাড়া নাকি আর কারোর সাথেই তেমন একটা কথা বলে না। এবং ধরেন ওর রুটিন যেটা সেটা হচ্ছে যে ও সবসময় বাসা দরজা বন্ধ করে থাকে। এবং ও ধরেন যেটা হয় যে বেশিরভাগ দিনই খায় না, ধরেন 3 দিন পর একদিন রুম থেকে বের হয়, ওই দিন সে অনেক খায় একবেলা, তারপর আবার খায় না। এটা নাকি ওদের কি নিয়ম, এগুলা করতে ওরা নাকি খুব ফলো করে। তো আমি যেটা বললাম এটা একই সাথে ডিস্টার্বিং, এবং আমার যেটা হচ্ছে ছোটবেলা থেকে মানে যে একটা চোখ করার স্বভাব, যে কারণে মানে একটা কোনো কিছু ডিপে যাবো একটু দেখবো আসলে কি হয়, আমার প্রচন্ড মানে আমার কৌতূহল আসলে ঘটনা কি এরকম। তো যাই হোক, পরে ওই ফ্রেন্ডের থ্রুতে একদিন হচ্ছে ওই তারেকের সাথে আর কি শেষ মানে আলটিমেটলি কথা বলার সুযোগ হয়। তো এইটা যখন জানলাম মানে জিনিসটা আসলে খুব ভয়ঙ্কর। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভাই ওরা আসলে ডেভিল ওরশিপ করে না, ওরা যেটা করে ওরা হচ্ছে লিলিথ ওরশিপার। আচ্ছা হ্যাঁ, লিলিথ সম্পর্কে আপনি কিছু একটা জানেন, যদি 2 লাইনে যদি বলে দিতেন। আচ্ছা আমি বলে দিই, তুমি বলো। আচ্ছা এটা হচ্ছে মানে এটার কোন আসলে মানে আমি যেটা বলবো যে এটা কি সত্যি নাকি মিথ্যা আমরা কেউই জানি না। মানে এটা পপ কালচারে আসলে ঘাটাঘাটি করলে আপনারা দেখতে পারবেন যে অনেকেই বলে যে দ্য ফার্স্ট ওমেন ওয়াজ নট ইভ, ইট ওয়াজ লিলিথ। তারপর হচ্ছে ইভকে বানানো হয়েছে আর কি। তো তখন আর কি আমার একটু লিলিথ নিয়ে পড়াশোনা করে যেটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে যে লিলিথের মানে ওরশিপ মানে ইজিয়ার দেন ডেভিল ওরশিপ। আর লিলিথের ঘটনা যেটা হচ্ছে যে ও হচ্ছে মানে খুব সিম্পল মানে ওরশিপটা, আমি এটা ডিটেলে বলবো না, অনেকের
আগ্রহ জাগতে পারে, আমি অনেক ঘাটাঘাটি করার পর জানছি আর কি এটা। তো ঝামেলা যেটা হচ্ছে যে লিলিথ হচ্ছে একটা নির্দিষ্ট টাইমলাইন পর্যন্ত নাকি ওর যারা ওরশিপার তাদেরকে প্রোভাইড করে, হ্যাঁ, এবং কিন্তু একটা পর্যায়ে পরে যদি কেউ রিয়েলাইজ করে নিজ থেকে সরে আসতে চায় তখন নাকি বেসিক্যালি মানে ঝামেলাগুলো হওয়া শুরু করে। মানে ও হচ্ছে ওর ওরশিপার যদি ওকে ত্যাগ করে ওকে বাঁচতে দেয় না। তারেকের সাথে আমার যখন কথা হয় তখন আমাকে বলি যে ভাই আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি নাকি? তো বলে যে না ভাই পারবেন না বোধ হয়, আমি তো নিজে অনেক চেষ্টা করতেছি। এবং ওর যে এন্টায়ার গ্রুপ যারা ওই কাজটা করতো কলেজের সাথে যার সাথে পরিচয়, ওদের নাকি সবারই নাকি মানে এরকম চলতেছে, মানে কি বলবো, মানে ব্যাড একটা টাইম চলতেছে, মানে কারণ নাকি সময় ভালো যাচ্ছে না। এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা সেটা হচ্ছে যে মানে তারেক যেটা বললো যে ওর এক মানে ফ্রেন্ড, ফিমেল ফ্রেন্ড আর কি, ওরা নাকি রাতে একটা রিচুয়াল করার সময় হচ্ছে মানে নিয়ম ছিল যেটা যে ওদের জন্য হচ্ছে ধরেন একটা সার্টেন দিক থেকে নাকি কোনো একটা মেসেজ আসবে। মানে ধরেন কথার কথা আপনি এই রুমে বসে আছেন, আপনি কোনো কিছু একটা প্র্যাকটিস করতেছেন, তা কোনো একটা দিক থেকে নাকি ওদের কাছে একটা মেসেজ আসবে, ওই মেসেজটাতে আসলে ওদের পরবর্তী দিক নির্দেশনা দেওয়া থাকে আসলে এরপর কি হতে পারে আর কি। তা সেইবার নাকি ওরা এরকম একটা দিক নির্দেশনা পাইছে, এবং পড়ার পর যেটা হয়েছে যে ওই পাশে একটা রুম ছিল, ওই রুমের মধ্যে মেয়েটার হচ্ছে মানে বাবা মার রুম ছিল, বাবা মা দুজনে কি মানে কাইন্ড অফ অ্যাবনর্মাল হয়ে গেছে, মানে ওরা মানে কি দেখছে কি বলতে পারে না, মানে এরকম একটা ফেস যাচ্ছে আর কি এরকম। তো যাই হোক ভাই, মানে তারেকের তখন এমন একটা অবস্থা, ধরেন আসলে ধরেন আপনার সাথে যদি ধরেন 5 মিনিট কথা বলে, ও 4 মিনিট মানে ও একটা কোন একটা জোনে চলে যায়, কারোর সাথে কমিউনিকেট করে না। আবার কিছুক্ষণ ধরেন এক নাগারে কথা বলে, আবার কোন ধরনের কথা বলে না, আবার মানে বিড়বিড় করে কিছু একটা এরকম। যাই হোক, আমার ওই অবস্থাটা, ওর সাথে যে প্রথম যে কথা হলো, আমি আসলে ওর পর আসলে আর মানে ভয় বলেন অস্বস্তি বলেন, আমি আর এটা নিয়ে আসলে আর কথাবার্তা বলতে পারিনি। আমার মানে মনে হয়েছে যেটা আসলে ইতি টানা উচিত, আমার এই জিনিসটা ভালো লাগতেছে না, আমি নিতে পারতেছি না আর কি। তো যাই হোক, পরবর্তীতে যেটা হয় যে ওর যে ফ্রেন্ডের কথা বলছিলাম সিয়াম, ওর সাথে আমার আরেকবার যোগাযোগ হয়েছিল। তো তারেক আসলে বেসিক্যালি আর তেমন একটা বেশি দিন বাঁচে নাই, আসলে কতদিন বেঁচে ছিল আমরা জানি না। তো ওর ডেথটা হয়েছিল ভাই খুবই ডিস্টার্বিং, বিভৎস একটা ভাবে। মানে যেটা হয়েছে, যেটা বলছিলাম যে তারেক কিন্তু থাকতে হচ্ছে ওর নানা নানির সাথে, নানা নানি বয়স্ক এরকম। তো একদিন সকালে মানে ও তো দরজা খুলতো না রুমের এরকম। তো যেটা হয়েছে যে মানে 7-8 দিন পর ওর নাই কোনো খোঁজ খবর নেই, ওই দরজাও ধাক্কাধাক্কি করা হচ্ছে, উইয়ার্ড স্মেল, আপনারা হয়তো অলরেডি বুঝা শুরু করছেন যে কি হয়েছে। তো তারেককে আলটিমেটলি পাওয়া যায় বাথরুমে, এবং লো কমোড আছে না ভাই, লো কমোডের ভিতরে মাথা ঢোকানো অবস্থায় আর কি, মানে এইভাবে আর কি ওকে পাওয়া গেছিল। এইটাই মানে যেটা বলছিলাম যে কাহিনীটা শুরু হয় হাসপাতাল থেকে, কিন্তু শেষ হাসপাতালে না আর কি। যাই হোক, হ্যাঁ, মার্কসকে ধন্যবাদ অনেক লয় ভাগানোর জন্য। পডকাস্টের এই পর্যায়ে আমরা আবার ফিরে যাবো ডক্টর শাওয়ের কাছে, কারণ ডক্টর শাও আসলে অনেক সমৃদ্ধ অভিজ্ঞতার ঝুলি নিয়ে আমাদের সাথে বসে আছে, এবং নিজের মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছে। আপনি সময় চেম্বার থেকে অনেকটা কামাইতে পারতেন, আমি দুঃখিত হই। সমস্যা নাই, মাঝে মধ্যে একটু করতে হয়। তো বিষয় যেটা হচ্ছে যে এই যে তুমি একটু আগে যে কথা বললে যে ডেথ রিলেটেড, যে তো আমার এটাতে একটা ঘটনা মনে পড়লো, যেটা ডক্টর এফও মানে শেষে হয়তো বা যোগ দিবে আমার সাথে। এইটা বেশি দিন আগের ঘটনা না, মোটামুটি বছর 11-12 হবে, খুব আগের না কিন্তু রিসেন্টলি বলতে গেলে। তো তখন ওই যে আমি ডক্টর এফ একসাথে যে হসপিটালে চাকরি করতাম আর কি, তখন একসাথে আমাদের নাইট শিফট থাকতো মাঝে মধ্যে। আচ্ছা, তো আমাদের যেটা ছিল যে রাত্রেবেলা মোটামুটি সব কাজ টাজ গুছায় নিয়ে রাত্রেবেলা বসে বসে হয়তো বা মানে পেশেন্ট যদি মোটামুটি স্টেবল থাকতো আর কি, তাহলে ওই ক্ষেত্রে হয়তো যেরকম আমরা গল্প টল্প করতাম, কখনো কখনো হয়তো বা মুভি দেখতাম, তো এরকমই থাকতো মাঝে মধ্যে আর কি, সবসময় যেটা না। মানে রাতে যেহেতু জেগে থাকতে হতো, তখন ওই নিজেদেরকে ফ্রেশ রাখার জন্য মানে যে যতটুকু করা যায় আর কি, মুভি দেখা, গান শোনা, গল্প করা, নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করা, এরকম আর কি, করিডোরে ঘুরঘুর করা, এগুলাই করতাম আর কি আমরা। তো এটা 2013-র মতো কাহিনী, 13-14 এরকমই হবে, 13-14 হবে না? হ্যাঁ ওরকম। তো যেটা হচ্ছে আমাদের সাথে আমাদের পরিচিত এক মানে অন্য ডিপার্টমেন্টের এক বড় ভাই ছিল আর কি, ঠিক আছে, মধ্যবয়স্ক চিকিৎসক তখন আমরা। তো সে তখন যেটা হচ্ছে, সে খুব ভীতু, সে বলতো আমি খুব ভীতু ভাই, তোমাদের সাথে ডিউটি করতেছি, ঠিক আছে, তোমরা মাঝে মধ্যে এরকম তোমাদের এর প্যারানর্মাল ঘটনা বলো, আমি ভাই ও যেদিন বলবো ওই দিন আমাকে আগে জানা, আমি তোমাদের সাথে থাকবো না। একটা জিনিস, সেটা কি বাই নেচার ডক্টর নাঙ্গা? না, ওনার কথা তুমি জানো না, উনি খুব অল্প সময়ের জন্য আমাদের সাথে ছিল। আচ্ছা, ওই ভাইয়ের বিষয়ে একটা ছোট্ট প্রসঙ্গ একটু অ্যাড করে দিতে হয়, যে ওই ভাই যে ছিলেন তার
চাকরির সময়কালটা খুব অল্প ছিল আমাদের সাথে, তার সাথে আমাদের পরিচয়টা যেমন হুট করে হয়। আচ্ছা, সেই প্রসঙ্গটা পরে আসি, কিন্তু ওই যে নাইট শিফট কিংবা দিনের বেলা যখন আমরা একসাথে শিফটে থাকতাম, আমরা দেখা যেত নিজেদের অনেক পার্সোনাল আলাপ করতাম, যে কার বাচ্চার অসুখ হচ্ছে কিংবা কার ফ্যামিলিতে কে, কিংবা বিভিন্ন ইভেন্ট আমরা নিজেদের অনেক পার্সোনাল ডাটা শেয়ার করতাম, যে আজকে সামনের সপ্তাহে আমি এটা নিয়ে ব্যস্ত, কিংবা আমার বউয়ের এই অবস্থা, কিংবা আমার মা, এরকম ফ্যামিলি রিলেটেড অনেক রকম গল্প আমরা করতাম আমাদের মধ্যে এই কথাগুলো শেয়ার, এবং অল্প সময়ের মধ্যে সব কলিগসরাই তো আসলে নিজেদের ব্যাপারে সবাই নিজেদের মধ্যে আলাপ করে। তো ওই ভাই যখন আমাদের হাসপাতালে জয়েন করলেন, আমরা দেখতাম যে উনি সব ব্যাপারেই আলাপ করেন, কিন্তু প্যারানর্মাল বিষয়ের পাশাপাশি এমনি টেকনিক্যালি উনি নিজের সম্পর্কিত সবকিছু কেমন যেন আড়ালে রাখেন। আমরা জানতাম না উনি কোন মেডিকেল থেকে পাশ করেছেন, এটা জিজ্ঞেস করলে উনি মুচকি হাসতেন। আমরা জানতাম না ওনার ফ্যামিলিতে কে আছে, উনি বিবাহিত কি না, ওনার বাবা মা কি, ওনার গ্রামের বাড়ি কোথায়, এই প্রসঙ্গে উনি কখনোই কোনো বিষয় আলাপ করতেন না। এবং যদি তাকে এই বিষয়ে কোনো কোয়েশ্চেন করা হতো, তিনি খুব সচেতনভাবে এড়িয়ে যেতেন। আমার এখনো মনে পড়ে ওনার একটা খুবই সিগনেচার মিষ্টি হাসি ছিল। যে কোনো প্রশ্নে একটা কনভিন্সিং ধরনের হাসি থাকে না কারো কারো, যে এই হাসিটা দেওয়ার পরে তুমি আসলে তার সাথে ওই প্রসঙ্গের কথা বাড়াতে পারবে না। ওই হাসিটা একইভাবে যেমন কমফোর্টিং, ঠিক একইভাবে মানে কাইন্ড অফ থ্রেটেনিং, মানে এই প্রসঙ্গের এখানে ইতি ঘটুক, একটা অবসান টেনে দিচ্ছে, এরকম একটা হাসি। তো তার সাথে যে কোনো পার্সোনাল ইনফরমেশন উনি আমাদের সাথে কখনোই শেয়ার করতেন না। আমরা যদি বাই চান্স জিজ্ঞেসও করতাম যে ভাই আপনার গ্রামের বাড়ি কোথায়, এখানকার এই অঞ্চলের লোক তেমন হয়, উনি ওই হাসিটা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিতেন যে লিমিটটা এখানেই শেষ। এবং আমরা কোনোভাবেই এবং ওনার সম্পর্কিত সংশ্লিষ্ট আমরা কারো কোনো তথ্য জানতাম না, উনি নিজেকে সবসময় আড়াল করে রাখতেন। আচ্ছা, যাই হোক এরকম আমরা একবার রাত্রেবেলা এরকম নাইট ডিউটিতে ছিলাম, আমি আর ডক্টর এফ, সাথে ওই ভাইও ছিলেন আর কি। তো ওই দিন কি কথা প্রসঙ্গে এরকম হতে হতে আমরা পরে বললাম যে আমি আর ডক্টর এফ করলাম যে ঠিক আছে আমরা তাহলে আজকে রাতে একটু মুভি দেখি, একটু হরর মুভি দেখি। তো উনি তখন একটু ফার্স্টে একটু করলো যে না তোমরা দেখো, আমি তাহলে না থাকি। পরে আমরা বেশ অনেকক্ষণ বলে টোলে তাকে কনভিন্স করলাম যে ভাই একদিনই তো দেখেন, আমাদের সাথে দেখলে ভয় পাবেন না। এবং সেই রাতেই বোধহয় প্রথমবারের মতো, ডক্টর সাউ হয়তো মনে আছে যে সেই রাতেই প্রথমবারের মতো উনি আসলে নিজের থেকে কোনো একটা কথা বললেন, মানে ওনার কমফোর্ট জোন কিংবা ডিসকমফোর্ট, যে আমি এর আগে কখনো উনি কোনো বিষয়ে কথা বলেন না, উনি সেই রাতেই নিজ থেকে প্রথমবারের মতো বললেন যে কোনো হরর মুভির এক্সপিরিয়েন্স আমার ভালো না, আমি আসলে এটা করতে চাই না। আমরা একটু অবাকই হচ্ছিলাম যে উনি তো আসলে এভাবে কথা বলে না। তো তারপর আমি আর সাউ যেহেতু একটু ফাজিল টাইপের ছিলাম, আমাদের খুব ভালো লাগতেছিল যে না ভাই আজকে একটু নড়ে চড়ে বসছে। তো যারা আসলে ভয় পায় তাদেরকে ভয় দেখানোর মজাটা অন্যরকম, এটা আপনারা সবাই জানেন এবং এগ্রি করবেন। তো আমার আর সাউয়ের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো যে আমরা তো এমনি হরর মুভি দেখবো, ভাইকে আজকে হরর মুভিটা দেখাতেই হবে। এবং সামহাও আমরা তাকে কনভিন্স করে ফেললাম। আমরা যেই রুমে ছিলাম, আমাদের যে রুমটা আর কি আমরা ডক্টরস রুম ছিল, ওইখানে একটা মানে স্বাভাবিকভাবে যেটা থাকে যে একটা পিসি থাকে, তারপর হচ্ছে হলো ফটোকপি মেশিন একটা ছিল, আর একটা হচ্ছিল প্রিন্টার ছিল। তো যেটা হচ্ছে যে ওই রুমে আমাদের আগেও কিছু ছোটখাটো এক্সপিরিয়েন্স হয়েছে, ওইগুলো পরে কোনো একদিন আমরা ওইটা নিয়ে কথাবার্তা বলবো। তো আমরা সেই দিন দেখছিলাম হচ্ছিল কনজিউরিং প্রথম মুভিটা, তাই না? মাত্র রিলিজ হয়েছে। তো আমরা একটা দুর্বল হল প্রিন্ট আমরা কোনো মতে পাইছি। যদিও মজার বিষয় হচ্ছে ওকে আমাদের যেহেতু তখন প্ল্যান হয়েছে যে ওনাকে একটু ভয় দেখাবো, তো আমার আর ডক্টর এফ এর কিন্তু মুভিটা অলরেডি দেখা হয়েছে, আমরা জানি কখন কি হবে। তো আমরা ঠিক করলাম যে এটা যেহেতু একটু মোটামুটি ভালোই ভয়ের মুভি, আমরা এইটাই দেখাই ওনাকে। এবং যেহেতু আমরা আগের থেকে জানি, তো আমরাও ওই জাম্প স্কেয়ারের ক্ষেত্রে আমরা অত বেশি ভয় পাবো না, কিন্তু উনারটা আমরা এনজয় করতে পারবো। আচ্ছা। তো উনি একটা শর্তে রাজি ছিলেন যে তোমাদের দুজনের মাঝখানে বসে আমি দেখবো। আচ্ছা। কারণ সে ভয় পায়। আচ্ছা। ডান সাইডেও খালি রাখবে না, বাম সাইডেও খালি রাখবে না। তো এরকম শুরু হয়েছে। তো আলটিমেটলি মুভি প্রথম থেকে, তুমি তো কনজিউরিং দেখছো, তো ওইখানে দেখবা যে প্রত্যেক মানে ওই ইয়েতেও ঠিক 3:30 যে কিন্তু ঘড়ি থেমে যায়। হ্যাঁ, ওদের বাসায় যখন থেকে প্রথম থেকে মানে সমস্যাগুলো ওরা ফেস করতে থাকে আর কি, ঠিক 3:30টার সময় যে কিন্তু প্রত্যেকটা রুমের ঘড়ি 3:30টার সময় বন্ধ হয়ে যায়। তো যাই হোক এরকম সেরকম দেখছে, আমরা এরকম দেখছি। সে প্রচন্ড যে বিভিন্ন জায়গায় সে ভয় পেয়ে ও বাবা গো এভাবে বলে উঠে লাফ দিয়ে উঠতেছে, আমাদেরকে ধরতেছে যে ভাই আমি আর দেখবো না। তো শেষ পর্যন্ত কনভিন্স করছে আরে ভাই পুরাটা দেখেন। তো একদম যখন মানে শেষ দিকে পুরোপুরি মানে একদম কি বলবো এটাকে, শেষ দিকে, তো ওই টাইমটাতে হঠাৎ করে আমাদের যে
রুমের মধ্যে যে ফটোকপি মেশিনটা আছে ওটা কিন্তু আমরা রাত্রেবেলা সবসময় সুইচ অফ করে রাখতাম। ওই মেশিনটা এমনিতে একটু ঝামেলা হয়েছে, যেটা বললাম ঝামেলা আছে আর কি, যে হঠাৎ আমি ফার্স্ট একদিন সিঙ্গেল হ্যান্ডেডলি এটা ফেস করছি। পরবর্তীতে ডক্টর এফ এবং আমাদের আর এক ফ্রেন্ড আছে ডক্টর ভ, সেও ওইটা এক্সপিরিয়েন্স করছিল। আচ্ছা, তো যেটাই হোক আমরা ওইখানে বসে আছি এবং ওইটার জন্য আমরা সবসময় ওইটা সুইচ খুলে রাখতাম, প্লাগ পয়েন্ট থেকে প্লাগটা খুলে সুইচ অফ করে দিয়ে রাখতাম। তো হঠাৎ করে যেটা হলো, একদম শেষ দিকে কোনো কারণ ছাড়া রুমের ফটোকপি মেশিনটা অন হয়ে গেছে। আচ্ছা, এবং ওই ফটোকপি মেশিন স্টার্ট হওয়ার পর একটা লাইট যায় এবং একটা একটা আওয়াজ হয়। ওইটা হয়েছে তখন ওই ভাইও কেঁপে উঠছে পুরো, এবং আমি আর ডক্টর এফও তখন একটু নড়েচড়ে বসছি, কি ব্যাপার, আমি তো অফ করে রাখছি, ওটা অন হইল কেন? আচ্ছা, এবং ওইটা যখন হয়েছে তখন আমি আর ডক্টর এফ দুজনের দিকে তাকাইছি ফার্স্টে। আচ্ছা, ফার্স্টে তাকাই কোনো কারণ ছাড়া, আমরা জানি না কি কারণে, আমিও আমার ঘড়ির দিকে তাকাইছি, ডক্টর এফও ওর ঘড়ির দিকে তাকাইছে। আচ্ছা, এবং তখন বাজে 3:30। আচ্ছা, এবং এটা দেখেই উনি তো তখন ভয় পেয়েছে, ভাই আমি আর দেখবো না। তখন আমি আরো একসাথে তার দিকে তাকে বললাম, ভাই ঘড়িতে কয়টা বাজে দেখে? এবং সে ওইটা দেখে রুম থেকে বের হয়ে গেছে। আচ্ছা, 3:30 বাজে এবং সে পুরো মুভি দেখে নাই। আচ্ছা, এবং আমরা যেটা হচ্ছে আমি আরো মানে ডক্টর এফও তখন একটু হয়ে গেছে যে এই টাইমে এটা অন হলো কেন, প্লাগ তো খোলা, এবং টাইম ফ্রেমিংটা একদম ওই মুভির সাথে মিলে কেন হলো। আচ্ছা, তো যাই হোক আমরা ওইখানে দিছি। তার কিছুদিন পর ভাই চাকরি ছেড়ে দিয়েছে। তারপর থেকে আমাদের সাথে আর কোনোভাবে মানে কন্ট্যাক্ট হচ্ছে না। আর তখন ওই যেটা হচ্ছে ফেসবুকে খুব একটা বসা হতো না, মানে একদমই। উনি চাকরিটা ছেড়ে দেওয়ার পরে যেটা হলো যে আমি আর ডক্টর সাহেব একটু গিল্টি ফিল করলাম যে আসলে কি উনি আমাদের কারণে ভয় পেলেন, মানে এখানে এই পরিবেশ উনি চাকরি করতে চাচ্ছেন না, যে এরকম একটা সুপারন্যাচারাল একটা এক্সপিরিয়েন্স হলো। তো আমরাই কি আসলে দোষী যে একটা মানুষ এখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে গেলেন? তো আমরা নিজ দায়িত্বে ওনার একটু খোঁজ খবর করার চেষ্টা করলাম যে উনি হঠাৎ করে চাকরি ছাড়লেনই বা কেন, কোথায় জয়েন করলেন, কিভাবে আছেন, কিংবা যেহেতু তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল পরবর্তীতে তার সাথে, সেটা আমরা মেনটেন করতে চাচ্ছিলাম। তো একটা মানুষ আসলে ঢাকা শহরে কিন্তু হুট করে নাই হয়ে যাওয়াটা শুনে যতটা কঠিন মানে সহজ মনে হয়, আসলে কিন্তু ততটা সহজ না। মানে ঢাকা শহরে চাইলেই তুমি যে কারো ট্রেস বের করে ফেলতে পারো। আমরা প্রথমবারের মতো আবিষ্কার করলাম যে চাইলেই আসলে সবসময় সেটা পারা যায় না। তন্ন করে বিভিন্ন আমরা খুঁজলাম, মানে আমাদের ডাক্তারদের সার্কেলটা তো খুব বেশি বড় না। উনি আমাদের 1-2 ব্যাচ হয়তো সিনিয়র ছিলেন, যদি উনি ব্যাচটা মেনশন করেননি। আশেপাশে চাইলে তথ্য বের করে ফেলা যায় যে এই নাম অমুক নাম, এবং সারপ্রাইজিংলি কোনো সার্কেল থেকেই কোনো নেটওয়ার্ক থেকে আমরা তার কোনো তথ্য বের করতে পারলাম না। আচ্ছা, তো 1 মাস 1.5 মাস 2 মাস গেল, স্বাভাবিকভাবেই আমরা ওনার কথা আস্তে আস্তে ভুলে যাচ্ছিলাম কাজের প্রেশারে, নিজেদের ক্যারিয়ারের চাপে, হসপিটালের কাজের চাপে। 2 মাস পরে একদিন হঠাৎ আমরা একটা খবর দেখতে পেলাম যে একজন ডাক্তার উনি লিফট ছিঁড়ে পড়ে মারা গেছে। লিফটের নিচে উনি পড়েছিলেন, লিফট ছিঁড়ে আসলে মারা যায়নি, একটা লিফটের নিচে উনি পড়েছিলেন, মানে একদম বেসমেন্ট। আচ্ছা, এটা এমন না যে লিফটের ভেতরে। এবং যে জায়গাটা উনি পড়েছিলেন আসলে ওইভাবে কারো থাকার কথা না, মানে ওই জায়গাটাও কোনো মানুষ যাবে না। ধরো লিফট যেই রুটে চলাচল করে সেটার মাটির নিচেই যে আলাদা একটা জোন থাকে, ওই জায়গাটার মধ্যে উনি পড়ে আছেন। মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং উনি বোধহয় ওই সময় কোনো একটা গভর্নমেন্ট হলিডে চলতেছিল, পিরিয়ডটা আমি এক্স্যাক্টলি মেনশন করবো না ইচ্ছা করেই। ওই অবস্থায় তার মৃতদেহটা পাওয়া যায়। আমরা একটা নিউজেই দেখি, ভেরি আনফরচুনেট ইভেন্ট, আমরা ছবির মাধ্যমে চিনতে পারি সেটা আমাদের ওই ভাই। এবং তখনই আমরা জানতে পারি যে উনি যেই নামে আমাদের কাছে পরিচিত ছিলেন তার নামটা আসলে সেটা না, তার একটা আলাদা নাম। উনি আসলে কেমন ছিলেন ব্যক্তিগত জীবনে এবং কেন উনি আমাদের কাছে নাম হাইড করতেন এবং কেনই বা এই রহস্যময়ভাবে তার মৃত্যু হলো, সেটা আমরা আজ পর্যন্ত জানি না। এবং এটা বলতে গেলে আসলে আমাদের খুবই মন খারাপ হয়, এই জন্য এই গল্পটা আমরা কখনো কারোর সাথে করি না। আজকে পডকাস্টের লিসেনারদের সাথে আমরা আমাদের একটা তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করলাম। আচ্ছা, আমরা তো পডকাস্টের প্রায় শেষ প্রান্তে, আমি ছোট করে একটা জিনিস বলে আর কি শেষ করে দিতে চাই। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, রাত 3:30 কথা শুনে একটা জিনিস মনে পড়লো। এটা হচ্ছে আমার একটা বান্ধবীর গল্প না আসলে, ঠিক মানে ঘটনা বলা যায় আর কি, যেটা সেটা হচ্ছে কোনো একদিন ওর হচ্ছে পরীক্ষা পরদিন বা কিছু একটা মানে ইম্পর্টেন্ট কোনো একটা ইভেন্ট প্রেজেন্টেশন আছে, এরকম সামথিং একটা ব্যাপার। তো হচ্ছে উনিকে রাত জেগেছিল এবং ওর বাসায় হচ্ছে ওর ছোট ভাই ছাড়া আর কেউ নাই। ওর তাব্বা ছিল না, আন্টি সম্ভবত ওর খালার বাসায় ছিল, এরকম কোন একটা ঘটনা আর কি। তো যেটা হলো যে
রাত 3টার দিকে হচ্ছে ওয়াশরুমে গেছে, হাত মুখ ধুচ্ছে এরকম একটা অবস্থায়। ওর যেটা মনে হলো যে ওর ঘাড়ের কাছে মানে একটা গরম বাতাস চলে গেলে যে ফিলটা হয় আর কি, এরকম একটা ফিল আর কি। যাই হোক, ও হচ্ছে তখন জিনিসটাকে একদমই পাত্তা দেয়নি। এরপর যেটা হলো যে ওরা থাকতো হচ্ছে একটা বাসার 4 তলায়, এবং স্বভাবতই রাতের বেলা তো সব বাসার মানে যেটা মেইন গেট ওটা তো তালা দেয়, এবং নিচে দারোয়ান আছে, উপরে কারো ওঠার প্রশ্নই আসে না। তো যেটা হলো যে কলিং বেল চাপা হলো আর কি। তো ওই যে বান্ধবীর কথা বলতেছি, ও তো পড়াশোনা করতেছিল, টেবিলে ঘড়ি ছিল, দেখলো যে বাজে হচ্ছে 3:30। তো দরজার সামনে গেল, টিভিং হলতে তাকাইলো, তাই একটা দৃশ্য দেখলো, এবং দৃশ্য দেখে আসলে অনেক কিছু তখন মনে পড়লো। দৃশ্যটা যেটা ছিল যে অনেক বয়স্ক মহিলা থাকে না ভাই, মানে একদম চামড়া ভাঁজ হয়ে গেছে এরকম, সাদা চুল, মানে ফকির টাইপের আর কি, এরকম একটা মহিলা, যেটা আগে যেটা হতো আর কি, ওই বাসা বাসায় নক করে ভিক্ষা চাইতো আর কি, এরকম এক মহিলা। তো এই দৃশ্য দেখি সাথে সাথে আমার ওই বান্ধবী মানে ভয়ে প্রায় ফেইন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ যেটা বলতেছিলাম যে ওর অনেক কিছু মনে পড়ে গেছে। তখন ওর হঠাৎ যেটা মনে পড়ছে যে এর মানে ওই ঘটনার থেকে প্রায় 15 বা 16 বছর আগে, মানে যখন ওর বয়স হচ্ছে 4-5, ও হচ্ছে ওর নানির বাড়িতে বেড়াতে গেছে এক রাতে। তো তখন তো বয়স অনেক কম, মানে আমার কত মনে নাই এক্সাক্ট বয়সটা। ওর হঠাৎ করে ঘুম ভাঙছে রাতের বেলা, ও দেখে যে ওই জানালার কাছে একদম মুখ লাগায় এক বৃদ্ধ মহিলা দাঁড়ায় আছে আর কি, এবং এই বৃদ্ধ মহিলাটা হচ্ছে এক্স্যাক্টলি ওই মহিলাটা যে হচ্ছে ওই যে রাত 3:30টার সময় হচ্ছে কলিং বেল চাপছে। এটাই ঘটনা। মানে ও যেটা ভয় ছিল, যেটা কি এই মহিলাকে ও হয়তো আবার জীবনে কোনো একবার দেখবে, এবং এটা না এখনো ভয় পায়, যে জীবনে 2বার দেখছে, আরেকবার হয়তো দেখার কথা, কিন্তু কখনো দেখে নাই। আচ্ছা যাই হোক ভাই, আমরা চলে এসেছি দ্য সোবার পডকাস্টের শেষ প্রান্তে। আপনি যদি কিছু বলতে চান। একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলতে বারবার ভুলে যাচ্ছি, আমরা চাই আপনারা আপনাদের জীবনের ঘটনা শেয়ার করুন আমাদের সাথে। আপনাদের যে কোনো ভৌতিক অভিজ্ঞতা সরাসরি আপনাদের সাথে সম্পৃক্ত, কিংবা কোনো বন্ধু, কোনো আত্মীয়, নিকটাত্মীয়র মুখে শোনা যে কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের জিমেইল thesoberpodcastdhaka@gmail.com আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের নির্বাচিত অভিজ্ঞতা আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে আমাদের লিসেনারদের জন্য রিড আউট করব, এবং সুদূর কিংবা অদূর ভবিষ্যতে আপনাদের বাছাইকৃত এরকম অভিজ্ঞতার আলোকেই আপনাদেরকেও আমন্ত্রণ জানাবো আমাদের পডকাস্টের স্টুডিওতে। এবং আরেকটা জিনিস, মানে এটা যে আপনাদের লিখেই পাঠাতে হবে তা না, আপনারা চাইলে ভয়েস রেকর্ডিংও পাঠাতে পারেন। যদি আমাদের ভালো লাগে আমরা পডকাস্টের মধ্যে কোথাও জিনিসটা অ্যাড করে দিব। তবে ইচ্ছা থাকলে এক্ষেত্রে কোনো উপায় হবে না, কারণ আপনারা সবাই জানেন সোবারের ফলোয়ারদের ইচ্ছার কোনো মূল্য নেই। না, এক্ষেত্রে মূল্য আছে। দিলাম। শেষ হয়ে যাচ্ছে দ্য সোবার পডকাস্ট লয় ভাগছের কততম এপিসোড? চতুর্থ এপিসোড। এবং যে কথাটা শুরুতে বলা হয়নি সেটা হচ্ছে আজকের সোবার পডকাস্টের লয় ভাগছের চতুর্থ পর্ব স্পন্সর্ড বাই আসার ব্রাদার্স। হ্যাঁ, আসার ব্রাদার্স দেশের একটি স্বনামধন্য প্রকাশনী, যারা অনেক আগের থেকে নানা রকম বই প্রকাশ করে আসছে, এবং সংলগ্ন প্রকাশনীতে আপনারা এই হরর পডকাস্ট নিয়ে যেহেতু আমাদের আলাপ আলোচনা, আপনারা অসংখ্য ভৌতিক বই পাবেন, নানা রকম মিস্ট্রি থ্রিলার্সও পাবেন। তারা সব রকম বই প্রকাশ করে থাকেন, বাট আপনারা যারা ফিকশন পড়তে পছন্দ করেন, থ্রিলার হরর ফিকশন পড়তে পছন্দ করেন, আসার ব্রাদার্সের বইয়ের তালিকায় অসংখ্য মানসম্পন্ন বই আপনারা পাবেন। তো শেষ হয়ে যাচ্ছে আজকের এপিসোড। পরবর্তী এপিসোড আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ভয় পাবেন, কারণ ভয় মস্তিষ্ককে ভালো করে দেয়। ধন্যবাদ। গুড নাইট এভরিওয়ান।